নমস্কার, আমি আশিস ভট্টাচার্য, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ফুচকাবাজ। বলতে ভালো লাগে। আজকের আমরা এক বিশেষ মানুষকে পেয়েছি, নিশ্চয়ই চেনা চেনা লাগছে, অনেকেই চিনে থাকবেন। তো আজকের প্রথমবার হতে চলেছে হয়তো পডকাস্টার ভার্সেস পডকাস্টার। আমি দাদাকে দিয়ে শুরু করছি। দাদার নাম অমিত। দাদা, একটু নিজের ব্যবসার ব্যাপারে বলো আর পডকাস্টের ব্যাপারে বলো। ফার্স্টে হচ্ছে আমি অমিত ঘোষ। আমাদের সাউথ ক্যালকাটা বা দক্ষিণ কলকাতায় যারা মোটামুটি দেখছো বা যারা চায়ের সম্বন্ধে রিলেটেড আছো তারা চেনো আমাদের মোটামুটি চুমুকে চমক বা টি মোশন হিসেবে। আমাদের বেসিক্যালি যাত্রা শুরু 2020-তে গাঙ্গুলি বাগানের একটা ছোট্ট ফুটপাথ, বলবো না, ওই ফুটপাথ সংলগ্ন দোকানই ছিল, 40 স্কোয়ার ফিটের দোকান। ওখান থেকেই যাত্রা শুরু লকডাউনের পরে, সেকেন্ড লকডাউন যখন হয় তখন থেকে। ওখান থেকে আমি আর আমার মিসেস, তখন আমার উডবি মিসেস ছিল, ফোন করছে, উডবি মিসেস ছিল, তো দুজন মিলে চাকরি ছেড়ে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে স্টার্ট করি। সেই স্টার্ট করে তারপরে ধীরে ধীরে একটা আউটলেট থেকে দুটো থেকে তিনটে, চারটে, পাঁচটা, আজকে ডেটে 6টা 7টায় দাঁড়িয়ে আছে। খুব ভালো। আরও ফ্র্যাঞ্চাইজি আউটলেট কিছু খুলছে। লোকে আমাদের বিশ্বাস করছে, লোকে আমাদের প্রতি ভরসা রাখছে যে আমরা সেই পরিষেবাটা দিতে পারবো তাদের। ফ্র্যাঞ্চাইজি দেওয়া মানে তো একটা ব্র্যান্ডকে বিশ্বাস করা, তো সেই ট্রাস্টটা হয়তো গেইন করতে পেরেছি অল্প কিছু আউটলেটের মধ্যে। এটা আমাদের কাছে বড় পাওনা। আর আরেকটা পরিচিতি নতুন চালু হয়েছে, মাসখানেক হয়েছে, যদিও লোকে দেখছে, ভালোবাসা দিচ্ছে, এটার জন্য আমি খুব সবাইয়ের কাছেই মানে কৃতজ্ঞ যে আমার কন্টেন্টগুলো দেখছে। একটা পডকাস্ট বলবো কিনা জানি না, একটা ইন্টারভিউয়ের মাধ্যম, প্ল্যাটফর্ম, যেখানে কিছু ভাইরাল ব্যক্তিত্বরা আসে, কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আসে, কিছু বিজনেসম্যানরা আসে, অ্যাক্টার, যতটা আমার সামর্থ্য অনুযায়ী আমি আনার চেষ্টা করি। তো সেই প্রচেষ্টায় সবাই সাথ দিচ্ছে, সবাই ভালো লাগছে, সবাই কমেন্টও করছে, তো সাবস্ক্রাইবও করছে। তো এগোচ্ছে যাত্রাটা, দেখা যাক কোথায় গিয়ে থামে। দাদা, চাকরি ছাড়ার কথা বললে, তো হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কেন চাকরি ছাড়তে হয়? এরকম কি সিচুয়েশন? না, তখন হাজব্যান্ড ওয়াইফ ছিলাম না, তখন কলিগ ছিলাম। আচ্ছা। আর আমার মিসেসকে ছাড়তে হয় একটু, মানে যেহেতু এই ইন্ডাস্ট্রিটা হসপিটালি ইন্ডাস্ট্রি মেয়েদের জন্য একটু টাফ, কেন কি লেট নাইট হয়ে যাওয়া, এগুলো একটা ব্যাপার ছিল, বসের অত্যাচার, ইচ্ছে করে বসিয়ে রাখা। তো ও এটা এক্সকিউজ নয়, মানে এটা ফেস করতে হয়েছে। তারপরে ও বললো আমি ব্যবসাই করব। তো ও প্রথমে খুলেছিল, আর আমি তখন একটা চায়ের সংস্থায় QSR কাজ করতাম অ্যাজ এ বিডি, পুরো এন্টায়ার ইস্টটা দেখতাম। তখন লকডাউনের সময় অনেক কিছু দেখতে হতো একসাথে, 4-5টা ডিপার্টমেন্টও দেখেছি। তো আমি দেখলাম যে যখন আমার যে থট প্রসেস সেটা তাদের বলার চেষ্টা করেছিলাম, বাট তারা সেইভাবে নিতে পারেনি। তো আমি, প্রিয়াঙ্কা খুলেছিল, মানে আমার ওয়াইফ এখন যিনি, খুলেছিল। তো ওর একটা মানে কী বলবো, ওপেনিং আমি গিয়েছিলাম। আমার কোম্পানির বক্তব্য, তুমি কোনো চায়ের দোকান ওপেনিংয়ে যেতে পারবে না। তা আমি কোনো ব্র্যান্ড বা কোনো চাকরির সংস্থাকে এই রাইটটা দিইনি আমি কোথায় যাবো বা যাবো না, সেটা সে ডিসাইড করবে। তো এইসব হয়। তারপরে পরবর্তীকালে তাদের দাবি যে আমি নাকি তাদের রেসিপি নিয়ে দোকান খুলেছি, আমার দোকান। তো এইসব বিতর্কিত জায়গায় আমি দেখি নিজের রেজিগনেশনটা ড্রপ করে নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আসি যে বাইরে আমি গিয়ে কিছু না কিছু করে নেবো, আর চাতেই করবো। তো সেই চায়ের যাত্রা শুরু। সেখান থেকে করতে 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 ভাইরাল কিছু চা বানিয়ে ফেলি, যেমন লঙ্কা চা আছে, রসগোল্লা চা আছে, গুড়ের চা আছে, নয়ন গুড়ের চা। দার্জিলিং টি লোকে তখন খেত না, এতটা অ্যাকসেপ্টেন্স ছিল না, বলতো গরম জল খাওয়াচ্ছে। আজকের ডেটে দার্জিলিং টি ম্যাক্সিমাম খায় আমার দোকানে। হোয়াইট টি, চায়ের যে স্বর্গীয় ডলি আন্টি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চায়ের, মানে সৌগত রায়ের মিসেস, উনি স্টার্ট করেন। তো উনি এখন নেই আর পৃথিবীতে। উনি কি চায়ের ভ্যারাইটিটা উনি ফার্স্ট দক্ষিণাপনে ওনার দোকান ছিল, ডলি চায়ের, মানে একটা চা নিয়ে উনি করেছিলেন কিছুটা রেভলিউশন। তো সেইটাকে স্মরণে রেখে আমরাও ট্রাই করেছি। আমাদের এখন বর্তমানে মোর দ্যান 50 টাইপস অফ টি, আর টি মোশনের ফ্যামিলি মেম্বার এখন 20 জনের বেশি। তো 20টা সংসার চালাতে পারছি, এর থেকে বেশি আর অ্যাচিভমেন্ট কী হতে পারে? আরও বাড়লে খুশি হব। নিশ্চয়ই হবে। দাদা, একটা জিনিস বলো, রসগোল্লা চা মানে ফার্স্ট টাইম শুনছি আমি, আর এমনি ভিডিওতে দেখেছি তোমাদের।
তো ব্যাপারটা হলো কি করে? কারণ চা একটা গরম জিনিস। ব্যাপারটা আসলে কিছুই ছিল না, ব্যাপারটা কখনো ভাবিও নি যে এই আকার নিয়ে নেবে, বা আমাকে কোনোদিনও একটা আমার সাটল মানে মাইন্ড থেকে একটা বেরোনো জিনিস আমাকে পরিচয় দিয়ে দেবে। এরকম হয়েছে, ভাইরাল হওয়ার পর দোকানের দিকে দেখেছে বলতো লোকের রসগোল্লা চায়ের দোকান, তো এটা পরিচিতি হয়ে গেল। কিন্তু রসগোল্লার কনসেপ্টটা কিছুই না, একদম গরম রসগোল্লা রাত্রিরে ফিরছি দেখি হচ্ছে একটা কোনো দোকানে, তো মনে হলো রসে যদি ফোটে একবার চায় ফুটিয়ে দেখি না কি হয়। তখন রসগোল্লার ক্রেজ এসছে, চিলি রসগোল্লা, এই হাজারটা ফ্লেভার সতিজ ফ্লেভার রসগোল্লা তখন হয়েছে। তো আমরাও ভাবলাম চাতে ফেলে দেখি, তো চাতে ফেলে দেখতে দেখলাম উঠে গেল, পপ আপ হয়ে গেল জিনিসটা, লোকে ইন্টারেস্টিং নিয়ে খেলো। দু একটা কাস্টমার খেয়ে বললো এই ভালো খেতে রে, স্টার্ট করে দে এটা। সেই স্টার্ট করলাম, ব্যাস তখন ভাইরাল হওয়া সবে শুরু। তখন এত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সবে আসছে মার্কেটে, তো তাদের ভাইরাল কন্টেন্ট দরকার ছিল, পেলো কন্টেন্ট, আমাকে ভাইরাল করলো, আমার ব্যবসাটাকে ফ্লারিশ করে দিল। সেই টাইমে ভালো ব্যবসা হয়েছিল। তো ব্লগারদের বিশাল বড় অবদান আছে, অনেকে এসে ব্লগও করেছে বিনা পারিশ্রমিক। আজ পর্যন্ত কোনো ব্লগারকে আমি পারিশ্রমিক দিইনি, তো ভালোবাসার খাতিরে তারা বারবার এসছে। কিছু নাম উল্লেখ না করলেই নয়, হ্যাংলাবাজ আছে, ওর বিশাল অবদান আছে, বিজিতের আছে, কলকাতা ফুডি, তারপরে অরিজিৎ বলে একটা ছেলে ছিল, ও প্রথম আমাকে এসে বলছিল দাদা ব্লগ করা যাবে, বললাম কেন করা যাবে না, বললো আমার কিন্তু বেশি সাবস্ক্রাইবার নেই। আমি বললাম তোমার নেই, একদিন হয়ে যাবে। আজকে ডেটে অরিজিতের ফুডে না নাম থাকুক, কিন্তু ও বাইক টাইক এইসবের অ্যাডের জন্য ওর বিশাল নাম। ও তারপরে আমাদের দীপদা আছে 100 and above। দীপদা আমাকে বলেছিল তোমার চা খাবো, যদি ভালো লাগে তাহলেই ব্লগ করবো, নাহলে করবো না। তো দীপদার ভালো লেগেছে, থ্যাংক ইউ দীপদা, করেছে। তো এরম কিছু কিছু নাম আছে, যদি কাউকে মিস করে যাই প্লিজ কিছু মনে করো না হয়তো এ মাইন্ডে, বাট এদের অবদান আছে। একটা প্রশ্ন না করলেই নয়, যেটা হচ্ছে যে যারা আমাদের চেনেন বা জানেন, মানে ফুচকাবাজ এখনও অবধি আমরা স্ট্রাগল করছি, 2 বছরের আমাদের একদম নতুন ব্যবসা। দাদা কিন্তু রীতিমতো বিজনেসম্যান এবং যথেষ্ট ভাইরাল এবং অলরেডি যথেষ্ট সাকসেসফুল, আমাদের বলার কোনো জায়গা নেই এক্ষেত্রে। দাদা আমাদের চুজ করলে কেন? কারণ হচ্ছে আমার একদিন দাদা নাম্বার নেয়, নিয়ে আমাকে মেসেজ করে বলে আসতে চায়। তো আমাদের কাছে, এবং তখন এতটা জানতাম না, অল্প বিস্তর আইডিয়া ছিল। আজ যখন এসে সামনাসামনি শুনি সব, তো আমরাও একটু মানে অনার কোথাও ফিল করছি, কারণ একটা মানুষ সে তো অলরেডি কোথাও আছে এবং তার নিজের পডকাস্ট চ্যানেল আছে, তা সত্ত্বেও আমরা যারা ঢুকছি মার্কেটে সকল, তো তাদেরকে বেছে নেওয়ার কারণটা একটু দেখো। আমি একটা পডকাস্ট চ্যানেল চালাই, হয়তো আমার এখন গ্রোথটা বেশি আছে, বা আমি কিছু স্ট্র্যাটেজি ইউজ করেছি, বা সেই টাইপের ধরো এক্সপেন্সেস কিছু করেছি তাই জন্য হয়েছে, বা কিছু ট্রিক্স লাগিয়েছি তাই জন্য হয়েছে। হয়তো অনেকের কাছে সেই পরিকাঠামো বা সেই জিনিসটা নেই, তাদের কাছে হয়তো একটা জিনিস আছে যেটার জন্য পরিশ্রমিক লাগে না, ভালো কন্টেন্ট যদি তারা পায়। আজকে যদি আমার দ্বারা 10টা লোক ইনফ্লুয়েন্স হয়, 10টা লোক তো তোমার পডকাস্টটা দেখবে, তাতে তোমার উপকার। আর আমার উপকার কি, তোমার এরিয়ায় 70টা লোকও যদি দেখে বা 100টা লোকও যদি দেখে, 100টা লোকের আমার পরিচিতিটা পাবে। তো এটা গিভ অ্যান্ড টেক, মানে তোমার থেকেও আমি কিছু পাচ্ছি, তুমিও আমার থেকে পাচ্ছ। তাই আমার মনে হয় যে যারা ছোটো চ্যানেল চালাচ্ছে বা যারা চ্যানেল স্টার্ট করছে, অ্যাজ এ ক্রিয়েটার আমি কিছুই নয়, জিরো। বাট যারা হয়ে গেছো তারাও পারলে সাপোর্ট করো। হয়তো তোমাদের সাপোর্টের জন্য তাদের হয়তো কপাল যদি খুলে যায় কোনোদিনও, তাহলে তুমি কিছু লোকের জন্য তো ভালো করতে পারবে। আজ ভালো করার লোকটা কমে গেছে একদম। আমি যদিও ভালো করার লোক প্রচুর পাই, আমার কপাল ভালো, ঈশ্বরের আশীর্বাদ। খারাপ করার লোকও প্রচুর পেয়েছি, তো খারাপ করার লোকদের অ্যাভয়েড করে ভালো করার লোকেদের নিয়ে চলাটাই বেটার। তা টিমোশন নিয়ে স্বপ্ন কত? টিমোশন নিয়ে স্বপ্ন প্রচুর। ক্যামেরার ওপারে দেখলে হয়তো বলবে প্রচুর ডায়লগ দিচ্ছে। 100টা আউটলেট খোলার স্বপ্ন আছে, যেন আমি অন্তত যদি পৃথিবী ছেড়ে দিই, অন্তত 100টা আউটলেট দেখে যদি ছাড়ি, আমি জানবো আমার পৃথিবীতে থাকার যেটা মেন উদ্দেশ্য সেটা অন্তত পূরণ হয়েছে। আর আমি চাই যে জন্মানোর সময় দেখিনি কতজন ছিল, যেদিনকে মরবো যেন 200-100 লোক অন্তত কাঁধ দেয়। ওর থেকে বেশি কিছু আর নিয়ে যাওয়ার নেই, এর থেকে বেশি। আমি তো টাকা পয়সা নিয়ে মরতে পারবো না, ওই অতগুলো লোক যাচ্ছে ভালোবাসার। সত্যি কথা বলতে আমরা আজকের ডেটে যেখানেই থাকি না কেন, যে কোনো প্ল্যাটফর্মই খুঁজে নিই না কেন, সবই ভালোবাসার জন্য। টাকা পয়সা কিন্তু ফ্যাক্টর নয় ডে এন্ডে। ভালোবাসাটা মানুষের মনে থাকবে। মরে গেলাম একদিন কেউ মনে করলো ভালোবেসে,
টাকা পয়সাটা কিন্তু কেউ মনে এই হাত ওই হাতই হয়। মানে টাকা পয়সা দরকার, বাট মানে মানে কি বলবো, মানে টাকা পয়সা ডেফিনেটলি দরকার, মরতে গেলেও তো পড়াতে গেলেও তো টাকা লাগবে, একদম টাকা দরকার, ভালোবাসাটা একটু বেশি দরকার। একদম, মানে টাকা সুপারলেটিভ নয়, যেটা বলতে গিয়ে আমার আসছে, ভালোবাসা এলে অটোমেটিক টাকা চলে আসে। তোমাকে যদি 10,000 লোক ভালো 3 লাখ লোক ভালোবাসে, এমনি ফেসবুক টাকা দিয়ে দেবে, ইউটিউব টাকা দিয়ে দেবে। হ্যাঁ, এটা ঠিক। আর দাদা আমাকে যখন মেসেজ করেছিলেন, বললে যে মাল্টিপল টাইম ভাইরাল হয়েছো এবং তোমাদের দোকানের নাম সবাই জানে, পরিচিত মুখ, রিসেন্টলি পডকাস্ট শুরু করেছো, তো তুমি বললে যে সত্ত্বেও ব্যবসাটা সাস্টেন করতে একটু চাপ। তো আমি এটা বুঝলাম না কেন এরকম কথা বলতে। একটু বলি, ব্যবসাটা সাস্টেন করতে একটু চাপ বলতে এখনকার দিনে সবচেয়ে যেটা বেশি কঠিন সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা আমি ফিল করেছি ব্যবসা করাকালীন, সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার পাওয়াটা খুব টাফ। ম্যান পাওয়ার যদি পাও, সে কতদিন টিকবে বা কতদিন কাজ করবে সেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জেস। আমি এই সূত্রেই বলেছি যে সাস্টেন করাটা টাফ এই কারণে যে তুমি ধরো 10টা আউটলেট খুলে আছো, 10টা আউটলেট তো 10টা হাত নেই তোমার, একদম, যে তুমি সব জায়গায় গিয়ে চালাতে পারবে। তোমার তো কিছু লোকও লাগবে। সেই লোকগুলো যদি তোমাকে পেতে হয় ঠিক মতো, সেই ক্লিক করাটা খুব কপালের ব্যাপার। আর যদিও পাও, কোনো না কোনো না ছেড়ে দেয়, নয় তুমি খারাপ হও, তুমি বকাঝকা করলে তোমার খারাপ ব্যবহার হয়ে যায়, তুমি সে ভুল করলে তুমি তাকে কিছু বলতে পারবে না, বললে তুমি খারাপ। আচ্ছা, তুমি ধরো তোমাকে হুট করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তোমাকে তার টাকা পয়সা ক্লিয়ার করে দিতে হবে, কিন্তু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসে মেনশন থাকে যে যদি হুট করে ছেড়ে দাও টাকা পয়সা কিন্তু হবে না। আর আমি যদি তোমাকে হুট করে ছাড়ি, আই এম বাউন্ড টু গিভ ইউ দ্য মানি, বিকজ আমি ছাড়ছি যখন তোমার ফ্যামিলি ট্রাভেলে পড়ে যাবে, আর তুমি যখন ছাড়ছো তখন কিন্তু আমার ব্যবসা, আমার ফ্যামিলি সব ট্রাভেলে পড়ে যাচ্ছে। তো এই সব জায়গায় একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলেছি যে একটু স্ট্রাগল আছে। আর ফিনান্সিয়াল স্ট্রাগল তো ওয়েস্ট বেঙ্গলে সারা জীবনই লেগে থাকবে। ব্যাংকরা কতটা হেল্প করে জানি না, আমরা খুব কম হেল্প পাচ্ছি, যদি পাই ব্যাংকদের থেকে। আর যদি সরকারের স্কিমগুলো যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে, সেগুলো যদি দেখানোর না হয়ে যদি অ্যাকচুয়াল যাদের দরকার ছোট ছোট ব্যবসাদার, তারা যদি পায়, আমার মনে হয় ব্যবসাটা ফ্লারিশ করবে। আর এটাও বলবো, আমি অনেককে দেখেছি আমার কাস্টমার হয়ে দোকানে এসছে, চা খেলো, দুদিন ভিড় দেখলো, জাঁকজমক দেখলো, পরের দিন একটা নিজের দোকান খুলে দিল। এটা আমি বারণ করবো, এটা স্ট্যাটিউটারি ওয়ার্নিং দিচ্ছি, আমার ওয়ার্নিং নয়, এটা ইন জেনারেল বিজনেস ওয়ার্নিং, যে কিছু না জেনে, কিছু না বুঝে একটা চা বানানো খুব ইজি তোমাদের কাছে মনে হচ্ছে, খুলে দিচ্ছ। এটার পেছনে অনেক কঠোর পরিশ্রম আছে, কঠোর ক্যালকুলেশন আছে, অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে। ভাট করে খুলে দেবে, ভাট করে বন্ধ হয়ে যাবে, লসটা তোমার, আমার নয়। কিন্তু আমি যেখানে আছি 5 বছর ধরে কিন্তু আমি প্রদীপের মতো জ্বলছি, কিন্তু টিকে আছি। কিন্তু এরকম অনেককে দেখেছি জ্বালিয়েছে, নিভে গেছে। সেইটা যাতে না হয়, সবাইরই কষ্টের পয়সা। যদি সেরকমও কোনো প্রজেকশন থাকে, আমি বলবো যোগাযোগ করো, ফ্র্যাঞ্চাইজি দেবো প্রপার গাইডেন্সের সাথে। এবার সেই গাইডেন্সগুলো যখন দেবো, তখন তোমার ব্যবসাতে কিছু হলেও একটা হেল্প পাবে, জানবে ব্যাকআপে কেউ আছে। তো যদি সেরম পরিকল্পনা থাকে, টাকা যদি নষ্ট করার না ইচ্ছে থাকে, তো যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের ফ্র্যাঞ্চাইজি নাও। এটা কোনো মার্কেটিংয়ের জন্য বলছি না, এটা তোমাদের বিজনেসটাকে বাঁচানোর জন্য বলছি। চায়ের ব্যবসায়ী করো, কিন্তু একটা গাইডেন্স নিয়ে করো, তাতে ব্যবসাটা বাঁচবে। আর ফ্র্যাঞ্চাইজি মানে যদি মানে কেউ ফ্র্যাঞ্চাইজি নেয়ও, সেটা যদি ডাউন যায়, তুমিও তো দেখবে তাদের। হ্যাঁ, আমি দেখবো, আমি তো বলে দিচ্ছি দেখবো, আমি তো পালিয়ে যাবো না। আমার ব্র্যান্ডকে তো আমি বন্ধ করে পালিয়ে যেতে পারি না। আর তার থেকে বড় কথা, ফ্র্যাঞ্চাইজি দিলে যদি দোকান বন্ধ হয়, আমার সবচেয়ে বেশি ইমেজ লস। একদম তাই, আমি নিজের ইমেজ তো লস করবো না। তো যারা যারা টি মোশনের ফ্র্যাঞ্চাইজি নিতে চান, আমি দাদার নাম্বার দিয়ে রাখবো, যোগাযোগ করবেন। আর মানে শুধু তাহলে এখন চাই পাওয়া যায়, বিভিন্ন রকমের চা পাওয়া যায়, খাবারও পাওয়া যায়। চা টা ছাড়া চা হয় না, টাটাও লাগে। বাঙালিরা একটু খাদ্যরসিক, সবাই জানে। তো চায়ের সাথে পিৎজা আছে, মোমো আছে, বার্গার আছে। তারপরে আমাদের কিছু নিজস্ব ইনোভেশনস আছে অমলেটের দিকে, কিছু ইনোভেশনস আছে আমাদের, যেমন ম্যাগি, পাস্তা, এগুলো আমাদের খুব ফেমাস। আচ্ছা, মানে রীতিমতো ফেমাস। এরমও লোকে এসে বলেছে, দিল্লিতে থেকে লোক এসে সাউথ সিটি মলের পাশে ম্যাগি খেয়ে বলে গেছে, এরম ম্যাগি আমরা খাইনি, এত ভালো। তো প্রোডাক্ট কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করেছি। ফ্রাই আইটেম ভালো আছে, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট। আমাদের চিকেন সামোসা খুব ফেমাস, যেটা কলকাতায় কোথাও পাওয়া যায় না। প্যাট্টি সামোসা আমাদের কাছে আছে, একদম পাতলা লেয়ারের সামোসা আছে। আইটেম ভালো, ব্রাউনিজ আছে, ডেজার্টেও কিছু ভালো আইটেম আছে। তো আইসক্রিম রিলেটেড কিছু আইটেম আছে। তো মোটামুটি লোকে ভালো খাবার ক্যাফেতে যদি খোঁজে উইথ চা, সেটা প্রপারলি পেয়ে যাবে। পডকাস্টের শখ কি বরাবরই? পডকাস্টের শখ বরাবর ছিল না, এই একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। আমি তো যখন বলছি পুরোটাই বলে দিই। সেটা হচ্ছে, পডকাস্ট চ্যানেল খুলেছিলাম হচ্ছে, এখন ব্যবসায়ীরা না
খুব ফেস ভ্যালু ওরিয়েন্টেড হয়ে গেছে। আজকে দেখবে, আমি নাম করে বলছি, আমার খুব কাছের লোক বলে নামগুলো নিচ্ছি, সবাই তো নিতে পারে না। উজ্জ্বলদা আছে মধ্যমগ্রামে, উজ্জ্বলদার বিরিয়ানি। আমেরিকান দাদা আছে, দীপঙ্কর দা হাবড়াতে বসে আছে। আরও যেমন ব্যক্তিত্ব আছে, জয় মাতারা অরুণদা। আমি এই অরুণদাকে কখনোই বলবো না এই ডিজে অরুণকে যে একটা ইমেজ, এই নিজের ভাট বকে ওটা প্রসঙ্গে আসছি না। মানে তবুও আমি বলবো যে ওনার মধ্যে ট্যালেন্ট আছে। ভাট বকে নিজেকে বিক্রি করাটাও একটা ট্যালেন্ট, হয়তো ওটা ওনার কাছে সম্মানীয়, আমি মানে ওটা আমি আঘাত করব না। তারপরে কিছু দোকানদার আছে যেমন তাদের সামনে আসছে, যেমন আজকে আমি বলি ডিবাপির যে ওনার আজকে অনিরুদ্ধদা, এরা সব সামনে আসছে কেন? ব্র্যান্ডের থেকেও ফেস রেকগনিশনটা হলে ব্র্যান্ডের সেই ভ্যালুটা আমার মনে হয় একটা নতুন ফেজ আসছে, যেটাকে আমি পার্সোনালিটি ব্লগিং বলি, যেটা আমি এককালীন বিরুদ্ধে ছিলাম। এখন মনে হয় যে ওটাই মনে হয় ঠিক, কারণ নিজের ফেসটা দেখিয়ে লোকের কাছে পরিচিত করে নিজের ব্র্যান্ডটাকে হাইলাইট করে দেওয়া, এটাও একটা বিজনেস স্ট্র্যাটেজি। তো আমি দেখলাম, আমি তো হয়তো সেই অর্থে ওরম ক্যামেরাকে ব্লগারগুলোকে ডেকে এনে বলবো ভিডিও কর, আমি ওরম বোকা কাজ করি না। উজ্জ্বলদা কি ব্যবহার খুব ভালো, ওদের কাছে ব্লগাররা অ্যাট্রাক্ট হয়ে আসে, প্রোডাক্ট ভালো, আমেরিকান দাদার প্রোডাক্ট ভালো, এরা অ্যাকচুয়াল জেনুইন ভাইরাল হওয়ার যোগ্য। তো এইসব ব্যক্তিদের দেখে ইন্সপায়ার্ড হলাম, মনে হলো যে চলো একটা ফেস ভ্যালুর দাম আছে। তো সামনে ওই জন্য পডকাস্টটা খোলা ছিল। এবারে ওখানে আমার প্রোডাকশানই হাউস হচ্ছে টি-মোশনের, তো টি-মোশন একটা অ্যাডও চলে যায়, লোকের মাইন্ডে হিট করে একটু হলেও টি-মোশন। পজিটিভ শো অনেকেই দেখছে, এখনও পর্যন্ত আমার 60,000 আজকে বসে আছি, আমার সাবস্ক্রাইবার কত 320 হবে খুব জোর 1 মাসের মধ্যে। আর মোটামুটি ভিউ, চ্যানেল ভিউ 1 মাসের মধ্যে 320, আর যদি চ্যানেল ভিউ বলো 60,000 প্লাস। 60,000 লোক তো দেখেছে টি-মোশনকে। আর কিছু বিশিষ্ট ভাইরাল ব্যক্তিত্ব আমার সাথে চেনা পরিচিত আসছে, কথা রাখছে, আমি গিয়েও ইনভাইট করছি তাদের, তারা সেই সম্মানটা রাখছে। রাজুদা যে পরোটা বেচে, সেও বলেছে আসবে, হোপফুলি আপনারা দেখতে পাবেন। আরও কিছু বিশিষ্ট ব্যক্তি আছে, নাম বলছি না, একটু সারপ্রাইজ থাক। তো মোটামুটি আসছে, ভিডিওগুলো সবাই পছন্দ করছে, সবাই দেখছে। তো ওটাও এখানে স্টার্ট করেছি, বুঝিনি যে বড় আকার নেবে, তো নিয়েছে। আমি যেটা চিন্তা করি আমি ওয়েট করি না, আমি সেটা করে ফেলি। বলুন সেটি। আর মানে পডকাস্ট নিয়ে এখন তাহলে পডকাস্টও চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, ব্যবসার সাথে সাথে ফুল ফ্লেজেড চালাবো। পডকাস্ট দেখে আমাকে অনেকে থ্রেটও দিয়েছে, চ্যানেল বন্ধ করে দেবো, নাম বলছি না, বড় ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার, যে আপনার পডকাস্টে গিয়ে আমাকে অপমান করছে, আমি কিন্তু চ্যানেল বন্ধ করার ক্ষমতা রাখি। আমি তাকে আবার বলছি যে দেখুন, আপনার ডিসক্লেমার দিয়ে দিই, আর এখানে যেমন আমার বক্তব্যগুলো আমার মুখ দিয়ে বেরোচ্ছে, ওখানেও দর্শকের যারা আসে গেস্ট, তাদের মুখ দিয়ে তাদের আলো বেরোয়। এবার কেউ যদি খারাপ কথা বলে, সেটা তার শিক্ষার পরিচয়, সেটা আমার পরিচয় নয়। আর আমি কাউকে শেখাই না, এটা কোনো স্ক্রিপ্টেড নয়। পডকাস্ট কখনো স্ক্রিপ্টেড হয় না, আমি অন্তত করি না, তাই এখানেও করছি না কোনো স্ক্রিপ্টেড। যেটা দেখছেন, যেটা বলছি, মন থেকে বলছি, সেটাই শুনছেন। মানে আজকেই ফার্স্ট আলাপ হচ্ছে, যা কথা হচ্ছে এখানে বসেই হচ্ছে। তো আর বিদেশে ফ্র্যাঞ্চাইজি খোলার ইচ্ছে নিয়ে, কারণ দাদা বেশ যথেষ্ট বিজনেসম্যান এবং বিজনেস মাইন্ডেড, আমি যতটা যা বুঝছি। আর আমরা দুজনের কেউই বিজনেস রিলেটেড ফিল্ডে ছিলাম না, বললাম আমরা সেটা। তো দাদা আমাদের কি গাইড করবে মোটামুটি যা বুঝে দেখে? তো আমি গাইড করার কেউ না, আমি খুবই ছোট নিম্ন মধ্য, মানে আমি নিজেকে বিজনেসম্যান নই, তুমি যেরকমভাবে বলছো ওরকম বিজনেসম্যান কিছু না। আমি স্ট্রাগল করছি, দোকান খুলে ম্যান পাওয়ার পাচ্ছি না। ম্যান পাওয়ার যদি সাকসেসফুলি প্রপারলি 100% রিটেনশন রেট রাখতো, তাহলে আমি সাকসেসফুল বিজনেসম্যান, সেটাও নই আমি। এই বিনয়টাই মানুষকে অন্য বানায় না, এটা কোনো বিনয় নয়, এটা একটা ফ্যাক্ট বলছি। সাজেশান টিপস দেওয়ার কেউ নই আমি, তবে এটাই বলবো, যেটা করবে স্টাডি করে করো, আর যেটা করবে একটু ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। ব্যবসা খুললাম আজকে, কালকেরই প্রফিট, দ্যাট ইজ নট বিজনেস, দ্যাট ইজ এ ফ্লুক, দ্যাট ইজ এটা ভাইরাল হয়ে যাওয়ার মতো। আজকে ভাইরাল, কালকে কিন্তু কেউ চেনে না বা কেউ পাত্তা দেয় না, ওটা আরও অসম্মানের। ওটা অসম্মানের না, তোমাকে বুঝতে হবে ভাইরাল কথাটার অর্থ মানে হচ্ছে একটা সার্টেন স্টেজ অফ টাইমের জন্য, সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য, তারপরে ধীরে ধীরে তার ক্রেজ কমতে থাকে, বিকজ আরেকজনকেও তো আবার ভাইরাল হতে হবে। ঠিক কথা। তো ট্রেন্ডিং ব্যাপারটা ইকুয়ালস টু ভাইরালিটি, আমি বলবো। ট্রেন্ডিং যে আছে আজকে, কালকে নাও থাকতে পারে। একদম। তো ব্যবসার ক্ষেত্রে ওটাই মেনটেন করতে হয়, যে যাতে আমি ধৈর্য ধরে পড়ে থাকি। দেখো, আমি 5 বছর ধরে দাঁতে দাঁত চিপে পড়ে আছি, হয়তো এখনও কিছুই করে উঠতে পারিনি। যেদিনকে করবো ডেফিনেটলি আমার আশা আছে, ইচ্ছা আছে করবো, আর একটা মনে জেদ থাকতে হবে যে করবো। আমি অনেক সময় এরকমও সিচুয়েশান হয়েছে, মনে হচ্ছে সব বন্ধ করে চলে যাই, কিন্তু আমি মাইন্ডকে বুঝিয়েছি না, এইটা করলে আমি
হেরে যাব। আর যদি আমাকে দেখে দুজনও শিখে থাকে বা দুজনও ইন্সপায়ার্ড হয়ে থাকে, তাহলে তাদের জন্য একটা নেগেটিভ বার্তা যাবে। জানি না কতজন ইন্সপায়ার্ড হয়েছে, কতজন খিস্তি মারছে ওপার থেকে, বাট যারা খিস্তিও মারছো নিশ্চয়ই দেখছো, তবেই খিস্তি মারছো। আর খিস্তি মারলে আমি মনে করবো যে আমি ঠিক পথেই এগোচ্ছি। আর বিদেশে ফ্র্যাঞ্চাইজি নিয়ে দেখো, আমি না খুব একটা প্র্যাকটিক্যাল জিনিসে বিশ্বাসী। যদি আমার টার্গেট থাকে 3 তলা, আমি কিন্তু প্রথম সিঁড়ি গড়ার ছেলে। প্রথম সিঁড়ি গড়বো, দ্বিতীয় সিঁড়ি গড়বো, তৃতীয় সিঁড়ি গড়বো, চতুর্থ সিঁড়ি গড়বো, এরমভাবে সিঁড়ি গড়ে গড়ে 1 তলা করবো, তারপরে আবার সিঁড়ি গড়ে গড়ে 2 তলা করবো, তারপরে সিঁড়ি গড়ে গড়ে 3 তলা, তারপরে ছাদ। তো তুমি ডাইরেক্ট ছাদের কথা বলছো, তো আমি আগে সিঁড়িগুলো গড়ি। সবে একটা সিঁড়ি গড়েছি, সেখান থেকে আগে লিনটন অবধি যাই, সেখান থেকে 1 তলা যাই, 2 তলা, 3 তলা, তারপরে ছাদ। তো ওটা একটু দূরে আছে, বাট আমি বলবো না, আমার ছাদ কিন্তু লক্ষ্য। ওটাই আমার প্রশ্ন। বাট আমি প্রতিটা স্টেপকে ধাপে ধাপে চলি। তো এখন যে স্টেপটায় ধাপ দিয়ে দিয়ে চলছি, সেই স্টেপটাকে উঠে যাই। ডেফিনেটলি তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে, আশীর্বাদ ভালোবাসা থাকলে ডেফিনেটলি আমি কোনো জিনিসে না বলি না। আর আমি ওই জন্যই নাম দিয়েছি আমার শোয়ের পজিটিভ শো, বি পজিটিভ অলওয়েজ। আমার ব্লাড গ্রুপও তাই বি পজিটিভ। ফুড ব্লগিং আমরা দুজনে যথেষ্টই দেখি, এবং প্রচুর ফুড ব্লগার আছে। এই মুহূর্তে ফুড ব্লগিংয়ের ক্রেজটা হয়তো একটু কমেছে, কিন্তু যত ফুড ব্লগার দেখো, মানে তোমার এক্সপিরিয়েন্স কি বলছে যে মানে অথেন্টিক, জেনুইন মোস্টলি? কারণ তুমি অনেক বেশি দেখেছো এই ব্যাপারটা, কারণ তুমি ফেসও করেছো। দেখো, আমি একটা ফেসবুক চ্যানেল খুলেছি। আমি বুঝেছি এখন যাতা ভিডিও কন্টেন্ট দিলেই ফেসবুক দেখে। তো ফেসবুকে মোটামুটি আমি যাতা কন্টেন্ট দিই। কে ভাইরাল হচ্ছে তার কাছে দৌড়ে চলে যাচ্ছি, কে পরোটা বানাচ্ছে তার ভিডিও করে দিয়ে দিচ্ছি। এগুলো আমিও করছি ফেসবুকে। এটা ফেসবুকে জাস্ট একটা মানে টাইম পাস। কিন্তু যদি প্রপার ফুড ব্লগিং যেদিন থেকে করবো না, যেদিন থেকে করবো প্রপার ইউটিউবে করব, আর যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে করব, খাবারের নলেজ নিয়ে করব, আর একটা খাবার বারবার দেখাবো না। আর তখন যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন জায়গার কোন খাবার কার স্পেশালিটি, কোন খাবারটা ফেমাস, কোন খাবারটা আমার টেস্ট বাটে ম্যাচ করে, আমার টেস্ট বাটে ভালো লাগে, আমি সেটা লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে ফুড ব্লগিং অর্থটা এটাই, বিকজ আমি যাদের দেখে ফুড ব্লগিং মানে বুঝি, মার্ক উইন্স, migrationology.com, ট্রেভার জেমস, দ্য ফুড রেঞ্জার যেটা, ডেভিড রকো, বাংলাদেশে কিছু আছে যেমন বাংলাদেশি ফুড রিভিউয়ার আছে ফাহিম ভাই, পেটুক কাপেল আছে, পাকিস্তান একজন আছে জিয়া তবারাক, যদিও আমি আনফলো করে দিয়েছি পাকিস্তানের সাথে যুদ্ধর পর, বাট ভিডিও আমি দেখি, ভালো লাগে, কন্টেন্ট ইজ গুড। আমাদের পশ্চিমবাংলায় আছে ফুটকা, আছে গল্পের ছলে দেখানো, যদিও ফুটকা একটু কমার্শিয়াল, বাট স্টিল বলবো যে অনেকটা গল্পের ছলে দেখায়। দিল্লি ফুড ওয়ার্কস আছে, অনুভব সাপরা, আমাকে কভার করে গেছিলো দিলসে ফুডি, ওদের দেখি। জাইকা ইন্ডিয়া ছিল আমাদের টাইম একটা। তো খাবার আমার কাছে ফুড ব্লগিং দেখাটা কিরাম বলো তো, আমার কাছে হচ্ছে খিদে পেয়েছে, পাচ্ছি না খাবারটা সামনে, আমি ওটা দেখে, ভিডিওটা দেখে তাদের খাওয়ার মাধ্যমে নিজের লালসাটাকে মেটানো, আমার কাছে ফুড ব্লগিং সেটা। এখন যদি তুমি বলো যে ডেলি একই জিনিস দেখাচ্ছে, সেগুলোকে দেখে ওটাই আমার ঠিক টেস্ট বারটা ম্যাচ করে না। হ্যাঁ, একবার দুবার দেখলাম, আর সত্যি আমি কিছু ভাইরাল ব্যক্তিত্বর বিরিয়ানিও খেয়েছি, খাবারও খেয়েছি। কিছু লোক আছে সত্যিই যোগ্য, যারা ভাইরাল হয়েছে তাদের প্রোডাক্টের জন্য। আবার কিছু লোক আছে, আমি নাম করব না, কারুকে ক্ষতি করব না নাম নিয়ে, তারা আবার এমনি ফেস ভ্যালুতে ভাইরাল। আমাকে একটা জিনিস বলো, আমি বুঝি কম এই যে জিনিসগুলো, তুমি অনেক ডিপলি জিনিসটায় আছো, বলতে পারবে। এই যে দাদা আছে ডি বাপির বিরিয়ানি, তো ধরো ডি বাপি অলরেডি ভীষণ ফেমাস বিরিয়ানির দোকান, ভীষণ ফেমাস বিরিয়ানির দোকান। তো কোন থট প্রসেসে মনে হয় যে এই দাদা নিজেকে আজকে সামনে এনে প্রমোট করছেন? মানে আমি জাস্ট থট প্রসেসটা জানতে চাই, মানে কি মনে হচ্ছে হয়। ডি বাপির ব্যাপারটা তো আমি এতটা ডিপলি বলতে পারবো না, বাট এইটুকু বলতে পারি যে ডি বাপির যিনি অ্যাকচুয়াল ওনার, ওনাদের একটা আউটলেট আছে ব্যারাকপুরে। তো আমি ওখানে খাওয়ার সৌভাগ্য এখনও পাইনি, বাট ওনার ছেলে অনির্বাণদা, যিনি ডি বাপি ক্যাটারার্স চালান, ওনার বিরিয়ানি খেয়েছি, আমার খুব একটা খারাপ লাগেনি, মাটনের কোয়ালিটি খুবই ভালো। বাট যদি কম্প্যারিজনে আসো, দাদা বৌদির কম্প্যারিজনে কিন্তু ডি বাপি আসে না। ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর, আমি মেন ডি বাপি খাইনি তাই মন্তব্য করবো না, বাট মাটনের কোয়ালিটি ভালো। এবার দেখো, তারা ব্র্যান্ড হয়েছে, নিশ্চয়ই তাদের প্রোডাক্ট কিছু লোক পছন্দ করে। আমার টেস্ট বাটে যেটা লেগেছে আমি সেটা বললাম। খবরেও এসেছিল কয়েক বছর আগে, আর গুলি চলেছিল, সেটা আমি বলতে পারবো না, এই ব্যাপারটা আমি অতটা জানি না। তো যেটা জানি না সেটা নিয়ে মন্তব্য করাটা তো ঠিক হবে না।
না আমি জানি তাই বলে দিলাম। তোমাকে এইটুকু বলতে পারি, আমার খাওয়া সেরা বিরিয়ানির মধ্যে আমেরিকান দাদার বিরিয়ানি হাবড়াতে দীপঙ্কর দা 90 টাকায় কী করে দেয় আমি জানি না, বাট আমার খাওয়া আমি একদম অনকোট বলছি, ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানি আমার খাওয়া। উজ্জ্বলদারও খেয়েছি মধ্যমগ্রামের বেস্ট বিরিয়ানি, উজ্জ্বলদার ধাঁচটা আলাদা, মধ্যমগ্রাম ওরিয়েন্টেড ব্যারাকপুর স্টাইল। আর আমেরিকান দাদার বিরিয়ানি যদি খাও না, সেটা একদম পুরো অন্য ধাঁচের, মানে ওই বিরিয়ানিটার সাথে কারোরই কম্প্যারিজন হবে না, না ব্যারাকপুর না আমাদের কলকাতা সাউথ কলকাতা, ওটা পুরো আলাদা ধাঁচ। আর সত্যি বলছি খেয়ে মানে খুবই ভালো লেগেছে যে কোয়ালিটি উনি ইউজ করেন। আমরা এই জন্য বারবার বলছি এটা কোনো পেড প্রমোশন তো না, একদমই নয়, একদমই নয়। আর আমাদের ওই প্রশ্নটা দাদা একটু বলো যে মানে দাদার কী মনে হয়, যেমন ধরো তুমি একদম চাকরি ছেড়ে এসে নিজের ব্যবসা স্টার্ট করেছো, আমাদেরও গল্পটা কিছুটা সেরকম। তো আমরা নয় নিজেদের ব্যবসা প্রমোট করার জন্য আমরা সামনে আসছি। এই অরিন্দম দার ডিবাপি যার কথা আমি বললাম, সেই দাদার অনির্বাণদা সরি, তো এই অনির্বাণদার কি সামনে আসার দরকার ছিল, মানে এই থট প্রসেসটা কী কাজ হয়েছে? একটা কথা বলবো, যখন অনেকগুলো ব্রাঞ্চেস হয়ে যায়, অনেকগুলো হয়ে যায়, আমার মনে হয় যে ওনারের একটা ফেস ভ্যালু ম্যাটার করে। আচ্ছা, কেন তোমাকে বলি, যদি অনির্বাণদা এখন কোনো একটা মেলায় যায়, অনির্বাণদা যদি দাঁড়ায়, যে অ্যামাউন্ট অফ বিরিয়ানিটা সেল হবে সেটা অন্য হয়তো আদার্স যারা অতটা নোন নয় বা ফেস নয় তাদেরটা হবে না। এটা এক্সাম্পল দিচ্ছি। বা উজ্জ্বলদা গেল, উজ্জ্বলদা দাঁড়ালে যে একটা নাম উজ্জ্বলদা, এটা তো তৈরি হয়েছে, আজকে ফেস ভ্যালুটা তৈরি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এখন হয়তো উজ্জ্বলদাকে আর সামনে উজ্জ্বলদা অতটা আসে না, নাম দিয়ে চলে যাচ্ছে, বাট ওইটা তো তৈরি করতে হয়েছে। তো ফেস ভ্যালু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করে। আর এমনি ছোটোবেলা থেকে কি ইচ্ছে ছিল? ছোটোবেলা থেকে অনেক কিছুর ইচ্ছে ছিল, বাট সারা জীবনের ইচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে খাবো, খেতে ভালোবাসি, বিভৎস। ইনফ্যাক্ট সুগার প্রেশার সবই হয়ে গেছে এই ব্যবসার কারণে, কিন্তু কিছু তোয়াক্কা করি না। ও মরলে মরবো, কিন্তু খাবো। পছন্দের খাবার বিরিয়ানি, অলওয়েজ বিরিয়ানি পছন্দের, চাইনিজ পছন্দের, চা একটা কালে খুব ফেভারিট ছিল, এখন অ্যাসিডিটির জন্য দুধ চাটা অ্যাভয়েড করি, বাট আমি চা প্রেমী, কারণ আমি লিকার চা ছাড়া চলে না। কফিটা অত প্রেম করি বলবো না, বাট কফি খাই লিভারটাকে ডিটক্স করার জন্য। এখানেও চা, লিভার, কফি টফির অনেক উপকারিতা আছে যেগুলো হয়তো অনেকে জানে না, সেগুলো যদি জানতে হয় টিমোশন আসুন, ডেফিনেটলি চা খান। আমি যদি থাকি অন্তত আপনাদের উপকারিতাটা যেটুকু আমি জানি শেয়ার করব। আমি চায়ের গ্রাসরুট লেভেল থেকে চা বানানো দেখেছি, এক এক দিনে 40 রকম চাও টেস্ট করেছি দার্জিলিংয়ে বসে আমার মিসেস। হ্যাঁ, একটা জিনিস উল্লেখ করব, ব্যবসা যারা করছো এইটুকু বলবো যে এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান। তো আমার ওম্যানটি আমি সঠিক পেয়েছি বলেই হয়তো ব্যবসাটা আজকে গ্লো করেছে। আর লেডি লাক একটা ফেভার করে, সেটা তোমার ক্ষেত্রে বলো, আমার ক্ষেত্রেও বলো। তোমার ক্ষেত্রে তোমার মিসেস সাপোর্ট দিচ্ছে, আমার ক্ষেত্রে আমার মিসেস এককালীন তো পাগলের মতো সাপোর্ট দিয়ে গেছে, এখন সে মালিক হয়ে গেছে, আমি তার কর্মচারী। কিন্তু সেটা থাকা ঠিক আছে, সেটা আমি এনজয় করি। কিন্তু এটাও বলছি যে বউয়ের অবদান প্রচুর আছে, সেটা মানে বলে বোঝাতে পারবো না। তো সেটা হয়তো ও না থাকলে হয়তো চুমুকের চমকটা হতো না, চমকটা হয়তো আমি, কিন্তু চুমুকেটা ও। সেখান থেকেই আর কি ব্যবসা মানে জয়যাত্রাটা চালু। যেটুকু করেছি চালানো আঠানা, যেটুকু যদি কাস্টমার ব্যাকে আসে, আমার মনে হয় ওর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু হতে পারে না। আর লোকে ভালোবাসা দেয়। আজকের ডেটেও প্রতিটা ব্লগার যারা আমাদের সাথে যুক্ত আছে, যারা এক একবার আমাদের ব্লগ করে গেছে, এখনও পর্যন্ত তাদের সাথে সুসম্পর্কই আছে। কারুর সাথে আজকের ডেটেও আমি বসে আছি, 5 বছর হতে চললো, কারুর সাথে আমার খারাপ সম্পর্ক নেই। ক্যামেরার ওপারে যারা দেখছে, যারা ব্লগাররা আমাকে চেনে, সবাই জানে। আর আমি একটু মুখ কাটা, যেটা ভালো ভালো, যেটা খারাপ খারাপ। বাট আমি আমার রিলেটেড জিনিসপত্র যদি কিছু খারাপ পাই সেটা বলি, আমি লোকের হয়ে বলতে চাই না, কারণ লোকের হয়ে বলে কোনো লাভ নেই, আলটিমেটলি খারাপ তোমাকেই হতে হবে তখন। আর লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ অনেক বড় স্টোরি, শুনেন ছোটো করে শুনি, কারণ এই মানুষটার যখন জীবনে এত বড় অবদান এবং তোমার স্টোরি হচ্ছে, লোকে লজ্জা পায় বলতে আমি লজ্জা পাই না। আমাদের দুটো বিয়ে, ঠিক আছে। প্রথম বিয়ে সাকসেস হয়নি। প্রথম বিয়ে মা মারা যাওয়ার পরে আমাকে নোটিশ আসে, থানায় যেতে হয়, 498 অমুক তমুক অনেক কিছু দেয় ফলসলি করে। ভগবানের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে ওই সব জায়গা থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে ডিভোর্স নিয়েছি, নিয়ে তারপরে বিয়ে করেছি। তো ডিভোর্স নেওয়ার পরে তারপরে ব্যবসা করেছি, তারপরে প্রেম তৈরি হয়েছে ব্যবসা চলাকালীন। প্রেম বলবো না, বলবো যে ম্যাচুরিটি একটা 30 বছরের ওপরে উঠে গেলে প্রেম আর হয় না। সেটা তখন একে অপরের প্রতি কী বলবো, নির্ভরশীলতা, সেখান থেকে তৈরি হয় ভালোবাসা। সেই ভালোবাসাটাকে প্রেম বলে আমি ছোট করব না। হ্যাঁ, আমাদের মারপিট হয়, ঝগড়া হয়, গালাগাল খিস্তি সব হয়,
বিকজ আমরা ডে এন্ডে বন্ধু। আজকে ডেটেও আমি এখনও যাবো, ঝগড়া করবে, মারপিট হবে, গালাগাল দেওয়া দেই হবে, বাট বন্ধু। আমি এটাই বলবো, এখনকার যুগে যারা দেখছো ভিডিওটা, হাজব্যান্ড ওয়াইফ যারা দেখছেন বা যারা বিয়ে করতে চলেছে, এইটুকু বলবো, বিয়ে কথাটার অর্থ কিন্তু আলাদা। বিয়ে মানে এটা নয় কিন্তু যে তোমার ডিভোর্স হওয়ার রাস্তা খুলে গেল। বিয়ে মানে এটা কোনো জিনিস গড়তে টাইম লাগে, ভাঙতে বেশি সময় লাগে না। আর ভাঙার ব্যথা আমি পেয়েছি বলে বলছি যে চেষ্টা করো এখনকার দিনে বউকে বন্ধু বানানো। যদি তুমি অন্য মেয়েও দেখো, সেটাও বউকে বলে দেখো, আমি বলছি তোমাদের বিয়ে টিকে যাবে। আমি করি, আমি যদি অন্য মেয়ে ভালো লাগে, আমি আমার বউয়ের সামনে বলি এই মেয়েটিকে ভালো দেখতে। কিন্তু কারুর সাথে বিশ্বাসঘাতকতা করা আর ধোকা দেওয়া, সে যদি বন্ধু হয়, আমরা তো ছোটোবেলাকার বন্ধুদের বিশ্বাসঘাতকতা করি কি করি না, তাই সেই বন্ধুদেরও সেই বন্ধু, সে তো আমার সারা লাইফের বন্ধু। মা বাবাও একটা টাইমের পরে মারা যাবে, চলে যায়, প্র্যাকটিক্যাল কথা বলছি, মারা তো যাই। যদি তোমার লাইফ তাদের থেকে বেশি হয়, তখন তোমাকে কাউকে নিয়ে থাকতে হবে, সেটা হচ্ছে বউ। তাই বলবো যে ট্যাক্টফুলি বউকে বন্ধু বানাও আর ওরমভাবে বেশো, তাহলে বিয়েগুলো টিকবে। নাহলে কী হবে বলো তো, বিয়েগুলো প্রতিটা ভাঙতে শুরু করবে, সব আবার আরেকটা মেয়ের পেছনে ছুটবে, আবার কিন্তু সেই জিনিসটাই হবে। তাই আমি বলবো যে স্পেশাল বন্ধুটা বউকেই রাখো, তাতে আমার মনে হয় সংসার সুখী থাকবে। আর সংসার সুখী থাকলে কাজও সুখী থাকবে, ব্যবসাও ঠিকঠাক চলবে। আর এমনি দাদা তো বললে যে ছোটোবেলা থেকে ব্যবসায়ী ইচ্ছে ছিল। ছোটোবেলা থেকে ব্যবসার ইচ্ছে ছিল, পড়েছি একটা ভিন্ন লাইনে, যেতে পারিনি দুর্ভাগ্যবশত। সেই লাইনেও প্রচুর পয়সা ছিল। কোথায় কোথায় ইচ্ছে? আমি মেরিন ইঞ্জিনিয়ারিং পড়েছি, আচ্ছা, বাট কোনো কারণে যেতে পারিনি। তো আফটার দ্যাট তারপরে আমার মানে অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, আমি HM নিয়ে পড়লে বেটার হতো। এটা মাই মিস্টেক, আমি অ্যাপোলজি করি বাবা মাকে। মা তো আর নেই, বাবার সাথে সেই অর্থে সম্পর্ক নেই। তো বাবাও যদি দেখে তাহলে বলবো যে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওটা ভুল করেছি। বাট এটাও বলবো যে আজকে যে এত বড় সাকসেস যেটুকু করেছি, বা যেটা তোমরা বলছো তোমাদের কাছে বাইরে থেকে মনে হচ্ছে সাকসেস, সেইটুকু আমার মাকে দেখাতে পারিনি, এটা আমার আক্ষেপ রয়ে গেল। হ্যাঁ, বাবা বেঁচে আছেন, বাট বাবার সাথে সেই অর্থে সম্পর্ক নেই, যেহেতু এইসব ডিভোর্স বাড়ির লোক হয়তো পছন্দ করে না, সেই অর্থে সম্পর্ক নেই। বাট আমি জিরো থেকে যা করেছি, জিরো থেকেই করেছি আমি আর প্রিয়াঙ্কা। তো বাবা যদি দেখে থাকে কোনোদিনও, যদি খুশি হয়, তো জানবো যে কিছু একটা করেছি। এর বাইরে আর কি বলতে পারি। ছোটো ভাই হিসাবে এটা বলবো যে বাবা তো দেখো যতটা সম্ভব চেষ্টা করেছি অনেকবার, মিথ্যা কথা বলবো না, বাট আমি জানি না, বড়রা এখন বাচ্চা হয়ে গেছে। মানলাম কোথায় জিনিসটা। আর এইগুলো ফার্স্ট টাইম এখানে শেয়ার করা। না, আমিও মানে ভাবতে পারিনি এরকম এত পার্সোনাল জিনিস উঠে আসবে। না, আমি লজ্জা পাই না, তুমি একদম মানে আমি কারুর খাই না, প্রথমত কারুর পড়ি না, খুব ভালো। আমি যদি সামনে আসি, আমার ব্যক্তিত্বটাকে আমি সত্যি সঠিক রেখে সৎভাবেই সামনে আসবো। এখানে মিথ্যে কথা বলার জায়গা নেই। আর মিথ্যে কথা বলবো বা কেন, আমি তো কোনো অন্যায় করিনি। একদমই তাই। আমার সাথে যেটা হয়েছে আমি সেটা সত্যি কথা বলছি, এটা বলার জন্য বুকের সাহস লাগে, একদম ফাটা লাগে। সবাই বলতে পারে না, আমি বলে দিলাম একদম। আর এটা আমি কোনো, আমার মনে হয় না এটার জন্য আমার কোনো ইমেজ ডাউন হবে বা ইমেজ ডাউন, কারণ আজকে ডেটে সবাই এইটার ভুক্তভোগী। একদম। তো চেষ্টা করবে, আমি চাই না যে ভেঙে দেওয়াটাকে আমি সাপোর্ট করছি না, কারণ আমি নিজে ভুক্তভোগী হয়েছি। বাট পরিস্থিতি কিছু এরকম ছিল, সেই টাইমে আমি পেরে উঠতে পারিনি। যাই হোক, সেটার জন্য আমি আক্ষেপ করি না। আমি যথেষ্ট ভালো মহিলা আবার পেয়েছি, বা ভালো বন্ধু পেয়েছি আবার সাথে, তো তাকে নিয়ে আমি হ্যাপি। জীবন যদি এরকম একটা সুযোগ দেয় যে আজ অবধি যা স্মৃতি আছে সেই সব স্মৃতি থাকবে, লাইফটা আবার কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে আবার শুরু করতে পারবে, সুযোগটা অ্যাভেল করবে? দেখো, আমার হাতে যদি ভগবানের মতো শক্তি থাকতো, আমি নিজের মাকে ফিরিয়ে আনতাম। কারণ আজকে সেই ব্যক্তিটি নেই, কিন্তু সে আজকে এই যেটুকু করেছি, যদি একটা দোকানও করে থাকি, সেখানে যদি আমাদের ফটো টাঙানো থাকে, কিছু বিশিষ্ট ব্যক্তিদের সাথে ফটো থাকে, নিউজ পেপার অ্যাড যায়, বা নিউজ চ্যানেলরা যদি কভার করে, সে তার ছেলেকে জোস্টক্সে গেছি, সে তার ছেলেকে ওই প্ল্যাটফর্মে দেখলে হয়তো একটু গর্ববোধ করতো। সেই গর্ববোধের সুযোগটা আমি পেয়ে ওঠিনি। খুব অল্প বয়সেই, মানে 2020-তে তিনি ব্যবসা শুরু করার আগেই ফেব্রুয়ারিতে আমাকে ছেড়ে চলে গেছেন। আর আমার কিছু রিলেটিভ তাতে আমাকে দোষারোপ করেছে, তোমার জন্য হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। তো সেই রিলেটিভদেরও আজকে যোগ্য উত্তর দিয়ে দিয়েছি যে আজকে আমি যা করেছি কারোর হেল্প ছাড়াই করেছি, নিজের দমে করেছি। তাই কে বললো কে ছেড়ে চলে গেছে, আর আমি জানি তো আমার মা আমার কাছে কোথায়। আজকে হয়তো যারা বলছে তারা আমার মাকে এক মিনিটের জন্য মনেও করে না, কিন্তু আমি কিন্তু আমার মাকে চিরকালীন সব জায়গায় রেখে দিয়েছি, আমার মনে রেখে দিয়েছি, সবচেয়ে বড় কথা। আর আমি চাই পরবর্তীকালে যেন আমার যদি কোনো সন্তান হয়, কোনো দিনও মেয়ে হয়ে আসে আমার মা রূপে। এর বাইরে জাস্টিফিকেশান আমি আর দেবো না।
আর আমার প্রশ্নটা অনুযায়ী যদি মানে আবার এরকম সুযোগ পেতে কোন ফিরে যেতে কোনো একটা সাডেন পয়েন্ট অফ টাইমে ফিরে যেতাম, বললাম না মাকে ফিরিয়ে কোন ক্লাস থেকে? না না, ফিরিয়ে আনার ব্যাপার না, তুমি একটা সাডেন টাইমে যাবে, কাইন্ড অফ টাইম বলো তাহলে বলবো যে আমি স্কুল লাইফ, স্কুলের বন্ধুরা। আজকে আমার রিসেন্ট একটা বন্ধু এসেছিল, দেশে অফিসে দেখা করলো, সেই যে আলোচনা, সেই যে মন খুলে কথা বলা, এটা কিন্তু কলেজ লাইফের বন্ধুদের সাথেও পাইনি বা অফিসের কলিগের সাথেও পাইনি। হ্যাঁ পেয়েছি বউয়ের সাথে, সে একটা বিশেষ বন্ধু বলে হয়তো পেয়েছি, বাট স্কুলের বন্ধুরা সবসময় স্পেশাল। বন্ধুত্ব আছে এখন বেশ কিছু মানুষের সাথে। দেখো সত্যি কথা বলতে এই স্ট্রাগল ফেজটা যেটা আমি পেরিয়েছি সেই টাইমে তো বন্ধুত্বটা রাখতে পারিনি, বাট জানি না এখন হয়তো অনেক বন্ধুই আমাকে দেখছে পডকাস্টে, ভাই তোর পডকাস্ট দেখলাম, যোগাযোগ করছে, তো সে কোনো এন্ডে কাউকে তো বলছে যে এটা আমার বন্ধু, তো সে আবার ব্যাক করে আসা, তাকে আবার দেখতে পাওয়া একটা আলাদা তৃপ্তি, আলাদা আনন্দ। তো এই সম্পর্কগুলোই থাক ডে এন্ডে, সব যে যার কাজে ব্যস্ত, বাট ভাই ভালো আছিস এইটুকু যথেষ্ট। আর আমার পাড়ার বন্ধুরা আমার খুব পাশে থাকে, সাপোর্টিভ। আমি কালী পুজো করি, একটা নিজে স্টার্ট করেছিলাম। আমি করি মানে আমার উদ্যোগ নিয়ে করা, বন্ধু বান্ধবের সাথে। তো সেই গ্রুপটার সাথে এখনও কানেক্টেড, এখনও যুক্ত। তারা প্রতিবার ইনভাইট কী করে নিজেরই পুজো, কিন্তু তারা প্রতিবার বলে আসার জন্য। মধ্যিখানে এই খারাপ ফেজে যেতে পারিনি, তাও এখন যাচ্ছি, আর এখন খুব ভালো কানেক্টেড। আমি খুব হ্যাপি এখন। টাচুট যেন ভগবান করে নজর না লাগুক, বাট অনেক কিছু ফেস করেছি। ব্যবসা শুরু করতে গিয়ে এক তরকারি ভাত খেয়েও চালিয়েছি, একবেলা খেয়ে চালিয়েছি। এগুলো বলি না লোকের কাছে, এই ইমোশনটা দেখিয়ে লাভ নেই। ডে এন্ডে সাকসেস কথা বলে, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। এগুলো তো তোমার করতেই হবে। তুমি নিজের সাকসেস নিজে এনজয় করো, যেমন নিজের দুঃখটাও নিজেকে নিতে হবে। when there is a pain there is always a gain। তো গেনটা উইদাউট গেন মানে উইদাউট পেন there is no gain। নো পেন নো গেইন, নো পেন নো গেন কথাটা খুব মানে একদম প্রপার, একদম খুব সঠিক কথা। আর পেনের যে মর্ম দিয়েছে সে গেনের মর্মও দেবে। আজকে ডেটেও দেখো, আমি হয়তো তোমার কাছে এলাম, আমি দেখো নর্মাল, আমার মনে হয় যে যেটাই করো না কেন, যদি আমি সাকসেস নই, যারা সাকসেস তাদেরও আমি একটা কারুর কোট আনকোট একটা কথা শুনেছিলাম যে তুমি তখনই সাকসেস যখন তুমি পাশে অপরের লোকটাকে আইদার মোটিভেট করো সাকসেস হওয়ার জন্য, অথবা তুমি তাকে তোমার সাকসেসটা যাতে ফিল না করে, মানে সে যেন সেটা দেখে দেখে নিজেকে ছোট না মনে করে, সে যেন সেটা দিয়ে ইন্সপায়ার্ড হয়। অন্যরকম বেশ ভালো কথা। কথাটা শুনেছিলাম এইরকমভাবে যে বড় লোক সেই হয় যে পাশে বসা গরিবকে ফিল না করতে দেয় আমি বড় লোক। আমি এটা সাকসেসের মাধ্যমে তোমাকে বললাম, আমি বড় লোক নই, আমি সাকসেসও নই, কিন্তু যদি কোনোদিনও হই, আর যদি কোনোদিনও অ্যাকচুয়াল বড় লোক হই, যেটা বলে তোমাদের আশীর্বাদ থাকলে, চেষ্টা করব যে পাশের গরিবটা যেন সেই জিনিসটা ফিল না করে। তার মানে উদ্দেশ্য বলার এটাই যে অলওয়েজ মানুষকে ডাউন টু আর্থ থাকতে হবে, আর নিজের গ্রাসরুটটা ভুললে চলবে না। আমি কিন্তু ফুটপাতে ব্যবসা করা ছেলে, খুব ভালো লাগে। তো ফুটপাতেই যেন আমি নেবে চাটা খেতে পারি, ফুটপাতে নেবে যেন ফুচকাটা খেতে পারি, মানে বিএমডব্লিউ বা মার্সিডিজ থেকে নেবেও যেন ফুটপাতে নেবেই চাটা খেতে পারি। বিএমডব্লিউ মার্সিডিজ ভাবে আমি স্টেটাস ক্লাস বিচার করি না। আমার মনে হয় মানুষের কাছে একটা 4 চাকা মানে হচ্ছে তার কাছে সেটা বিলাসিতা। হ্যাঁ, আমি বিলাসিতারই কথা বলছি। আমি ওই বিলাসিতাটা পেয়েছি একটা ভাগ্যবান হয়ে। আমার খুব শখ ছিল নিজের গাড়ি নিজে চালাবো, আমি সেটা পাই, এটাই আমি খুব খুশি। এটা যদি লোকের কাছে বিলাসিতা হয়, অনেকে কমেন্ট করে, ফেসবুকে ব্লগ ছেড়েছি, বলছে গাড়ি শো অফ করছো। আমি এটা বুঝলাম না যে একটা অল্টো চালিয়ে আমি লোককে কী শো অফ করবো। আজকের ডেটে গাড়ি নেওয়া কোনো ব্যাপারই নয়, ইএমআই এর যুগ, এতে শো অফের কী আছে? এটা আমার শখ, আমি এইটুকু তো শখ পালন করতে পারি। আমি একটা মানে ইন্ডিপেন্ডেন্ট বিজনেসম্যান হয়ে যদি আমি আর্ন করি, আমি তো কারো চুরির পয়সা করছি না, না আমার প্রচুর কোটি কোটি টাকা কারোর থেকে নিয়ে তাকে মানে গলা টিপে মেরে ফেলে তার টাকায় গাড়ি কিনেছি, এরকম তো নয়। আমি কিনেছি, আমার মনে হয়েছে আমি একটু গাড়ি চাপতে ভালোবাসি। আজকে বৃষ্টির টাইমে আমি গাড়ি করে ফ্রি কমফর্টলি যেতে পারবো। বাইক হলে, বাইক যখন চাপতাম একটা টাইম তো বাইকও চেপেছি, সেই টাইমে এটাই ফিল হয়েছে যে মাথার বৃষ্টিটা পড়ছে, যদি কোনোদিনও পারি একটা গাড়ি কিনবো যাতে বৃষ্টিটা না মাথায় পড়ে, সেফলি একটু কমফর্টলি যাবো, একটু বাড়ির লোককে নিয়ে একটুখানি লং ড্রাইভে যাবো, এই ছোট ইচ্ছে। আর একটা নিজের বাড়ি করার খুব ইচ্ছা আছে, যদি এটা বিলাসিতা বলো। ভাড়া বাড়িতে এখন আমি ভাড়া থাকি, কিন্তু ভাড়া থাকি, বাট ভাড়া থাকতে থাকতে কিন্তু আমি একটা প্রপার্টি নিয়েছি। আচ্ছা, মানে নিয়েছি মানে সেটার এখন মানে কথাবার্তা হয়ে গেছে, তো সেটা পরবর্তীকালে বাড়িতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেটাও যদি নিয়ে থাকি,
সেটাও আমার কাছে নেসেসিটি। এই নেসেসিটিগুলো পূরণ করেছি, বাট ওই রকম বিলাসিতা, ওই পাবে যাওয়া, আড্ডা মারা, বড়লোকি টাকা ওড়ানো, বড়লোকি জায়গায় 5 স্টারে খাওয়া, এইসব নেই। আমি খেতে ভালোবাসি, হ্যাঁ, যদি 5 স্টারে ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় আমি কিন্তু খরচা করে খেয়ে নেবো, বিকজ আমি খেতে ভালোবাসি। আমি চায়না টাউনে যাই, আমি অমুক জায়গায় যাই, আমি হ্যানো রেস্টুরেন্ট নেই কলকাতায়, 70% মোটামুটি আমার কভার্ড। আমি খেতে ভালোবাসি বলে, এরম নয় যে লোক দেখাতে গিয়ে। আবার এটাও বলছি, রিসেন্ট জয়নগরে একটা পরোটাওয়ালা ফেমাস হয়েছে, রাজুদার ম্যানেজার কাজুদা, তার কাছেও চলে গেছি ট্রেনে করে। তো আমার এরকম টাইপের ক্যারেক্টার। আবার দেখো, তুমি বলবে সোনারপুরে এতটা আমি তো এলাম, এসে তোমার এখানে পডকাস্টেও এলাম, আবার হয়তো বিকালে গিয়ে আরেকটা অন্য জায়গায় যাবো শ্যুট করতে। এগুলো আমার শখ। আর যদি ব্লগিংটা যদি আমি সিরিয়াসলি নিই, আমি তাহলে ভালো করেই করব। এখন ফেসবুকে যা তা ছাড়ছি, লোকে দেখুক, লোকে দেখে এনজয় করুক, একটু কমেন্ট করুক, তাহলে বুঝবো নিজের অ্যাকসেপ্টেবিলিটিটা কতটা। এটা একটা নেট, প্র্যাকটিস করছি, কিন্তু মাঠে নামলে ইউটিউবেই নামবো, কারণ আমি মনে করি ইউটিউবের থেকে ভালো প্ল্যাটফর্ম আর নেই। মানে এটা কি, মানে এই স্টেটমেন্টটা কিসের, মানে কীরকমভাবে বলছো, মানে ইন টার্মস অফ ভিউয়ারশিপ, রিচ, না মনিটারি? দেখো, ফেসবুক আমার সংসার চালায় না, ইউটিউব আমার সংসার চালায় না। না না, আমি সংসার চালানি বলছি না, মনিটারির ক্ষেত্রে বলছি। হ্যাঁ, এরা আমাকে কেউ সংসার চালায় না এখনো পর্যন্ত। ইউটিউবে যা দেখছো সব আমার ইনভেস্টেড। হ্যাঁ, হয়তো পরবর্তীকালে একটা রিটার্ন পাবো আশা করি। ফেসবুকে আমি কোনো রিটার্ন আশা করি না, ফেসবুকটা আমার মজার জায়গা। যদি রিটার্ন পেয়ে যাই, এক্সট্রা অ্যাডভান্টেজ। ঠেলে আমার যে টাকাটা আর্ন করবো সেটা আমি খেয়ে ওড়াবো, বেরিয়ে ওড়াবো। আমি বেড়াতে বিভৎস ভালোবাসি, টাকা পয়সার জন্য এখন যেতে পারছি না। যেদিনকে টাকা পয়সা হবে ডেফিনেটলি বেড়াতে যাবো, কারণ রিসেন্ট বিয়ে হয়েছে উইদাউট এনি কারুর হেল্প, সবই নিজেদের করতে হচ্ছে আমাকে, আমার মিসেসকে। ও কিছুটা ওর পার্টে ওর ফ্যামিলি হেল্প করেছে, আর আমার পার্টে আমি যেটুকু করেছি নিজের করেছি। আমার কোনো ফ্যামিলি সেই অর্থে এখন নেই, বাবা টাবার সাথে কানেক্টেড না, তো বেড়াতে যেতে পারছি না। ডেফিনেটলি পরবর্তীকালে কিছু জিনিসকে সাইডে রেখে যদি কিছু টাকা জমাতে পারি, ডেফিনেটলি আবার বেড়াতে চলে যাব। বেড়ানো আমার বিভৎস শখ। তো বেড়াতে যাওয়া, বিভিন্ন জায়গার খাবারগুলো এক্সপ্লোর করা, এগুলো আমার একটা মানে কি বলবো অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো এই অভ্যেসটা যতদিন বেঁচে আছি, লাইফ ইজ ভেরি শর্ট, তো তোমাকে প্রতিটা টাইম এনজয় করে যেতে হবে। মানে ভালো লাগার মধ্যে যা বুঝলাম, বেড়ানো, খাওয়া দাওয়া, আর কি আছে ভালো লাগার মধ্যে? সেই ভালো লাগা, আমি সত্যি কথা বলবো, মানে বিভিন্ন লোকের সাথে ইন্টারাকশন করা, এটা কিন্তু আমার একটা স্বভাব। আচ্ছা, এটা করলে কি হয়, আজকে তোমার সাথেও আলাপ হলো, তোমাকে চিনলাম, তোমাকে জানলাম, তোমার মনে কি চলছে, তুমি একটা ব্যক্তিত্ব, তোমাকে একটা অভিজ্ঞতা করতে পারলাম। XYZ আরেকজনকে করব, তার অভিজ্ঞতা জানতে পারবো। আমি ফেমাস ডিজে অরুণ, ফোনপে পরোটা, তারও ইন্টারভিউ নিয়েছি, নিয়ে তাকে উপলব্ধি করলাম যে সে অ্যাকচুয়ালি ভাট বকে না, এটা স্ট্র্যাটেজি। কি বুঝলে স্ট্র্যাটেজি? ভাট বকে, লোকটাই ওরকম, লোকটা ওরকম। বাট এইটা বলবো যে লোকটা সবাই খারাপ বলে, আমি একটা পজিটিভিটি বলি। লোকটা কিন্তু নিজেকে ভাট বকিয়ে 4 বছর ধরে ভাইরাল করে রেখেছে, আর নিজেকে বেচছে আর টিকে রাখছে। তো হয়তো কিছু লোক তো দেখে, গালাগাল খিস্তি করলেও লোকে দেখছে, একদম দেখে। আর আমার এখনো পর্যন্ত আমার যতগুলো এপিসোড ছেড়েছি, হাইয়েস্ট ভিউ ওরই হয়েছে, 12,000 ভিউ হয়ে গেছে। তো আমি বলবো লোকেরও অ্যাকসেপ্টেন্স আছে, নাহলে কেন দেখছে? একদম। লোকে বলছে কেন নিয়ে এলি, আবার অনেকে বলছে দাদা আবারও ডিজে উঠুন কেন। তো এইরকম বিভিন্ন স্টেজের মানুষকে তুমি উপলব্ধি করতে পারবে। আমি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা বলে একটা আছে, ও ভাট বকে, ওকেও ডাকলাম, ডেকে উপলব্ধি করলাম বিভিন্ন রকম ক্যারেক্টার। আবার এরকমও লোক আছে, পোলাও কাকু, ক্যান্সার থেকে সার্ভাইভ করেছে, আবার ফুটপাতে পোলাও বেচছে, তার ভিডিও কেউ দেখছে না। যেটা দেখা দরকার, তার ভিডিও তার পাশে থাকা দরকার। এনার পডকাস্ট নিয়েছো? হ্যাঁ, এনার পডকাস্ট নিয়েছি। ইনফ্যাক্ট আমি রিসেন্ট একটা নাম বলবো না, খুব ফেমাস ব্যক্তি, ওনার কন্টেন্ট আমার খুব ভালো লাগে, ওনার সাথে আমার কথা চলছে। বাট হয়তো ওনাকে আনলে কতটা লোক দেখবে আমি জানি না, বাট আমি পার্সোনালি ওনাকে খুব ফেভার করি, ভালো লাগে আমার। তো সিমিলারলি এরকম কিছু লোক আছে, ব্যক্তিত্ব আছে, আমি তাদেরও আনবো। শুধু ভাইরাল ব্যক্তির পডকাস্ট করবো না, কারণ আমার চ্যানেলটা ছাপড়িদের চ্যানেল আমি করতে চাই না, কিন্তু আবার মিলিয়ে মিশিয়ে আনতে হবে, যাতে লোকে দেখে মজাও পায়, আর কিছু ভালো অডিয়েন্সও আমার জন্য যারা চায় দেখতে, তারা যেন দেখতে পায়। আর যদি বাকেট লিস্ট বলি, 3টে বাকেট লিস্ট কী হবে? কিসের বাকেট লিস্ট? বাকেট লিস্ট মানে ধরো তোমার জীবনের সবচেয়ে বেশি ইচ্ছে এরকম কিছু, ধরো মানে সাপোজ কখনো তোমার ইচ্ছে তুমি মার্সিডিজ কিনবে, এই হিসাবে 3খানা বাকেট লিস্ট কী হবে? দেখো, বাকেট লিস্ট একটাই, সেটা হচ্ছে যে ব্র্যান্ডটাকে বড় করা। এটাই আমার কাছে মূল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উদ্দেশ্য, ব্যবসা বাড়ানো। কারণ তোমাকে একটা কথা বলি,
ব্যবসা যদি বেড়ে যায় না, তখন তোমার সব বাকেট যেগুলো সাবসিডিয়ারি বাকেট আছে সেগুলো এমনি ফুলফিল হয়ে যাবে। বাট ব্যবসাটাকে বড় করাটা মূল লক্ষ্য। বিকজ আমরা বাঙালিদের না খুব হেয় করি, বাঙালির দ্বারা ব্যবসা হবে না, বাঙালির দ্বারা ব্যবসা হবে না। এই কথাটা আমি শুনতে নারাজ। আমার জীবনের যদি লক্ষ্য বলো, ইচ্ছে বলো, আমি তাহলে একটা মারোয়াড়িকে আমার কোম্পানির এমপ্লয়ি হিসেবে রাখতে চাই। এইটা হচ্ছে একটা বাঙালির জয়। তো বাঙালিরা ব্যবসা করতে পারে, চাইলে করতে পারে। আমাকে একটা জিনিস বলো, আমার খুব জানতে ইচ্ছে করছে। মানে তুমি যথেষ্ট মানে মুডি মানুষ এবং অনেক কিছু ভালোবাসো অ্যাপার্ট ফ্রম বিজনেস। তো 6টা তোমার আউটলেট বলে আমার কোনো আইডিয়া নেই। মানে আমি এরকম মানুষের সাথে কখনো ব্যবসা নিয়ে কথাও বলিনি, কারণ আমি নিজে ব্যবসায়ী ছিলাম না, যে জন্য ইন্টারেস্টও ছিল না। আজ প্রথম হয়েছি তাই জিজ্ঞাসা করছি। 6টা আউটলেট বললে, 6টা আউটলেট তো কম বেশি তোমায় ভিজিট করতে হয় প্রায় রোজই। এরকম কোনো ব্যাপার? যাই, রোজই যাও 6টায়? প্রায় যাই। আমার মিসেস আবার গিয়ে আবার রান্নাও করতে শুরু করে দেয়। প্রবলেম হচ্ছে এটাই, স্টাফ থাকতেও করবে। ওর মনে হয় কোথাও একটা ইমপারফেক্ট আছে, গিয়ে করে দিল। কাস্টমারের সাথে কথা বলা, এগুলো আমি এখন পছন্দ করি না, আমি করি না। আমি সরে বাইরে থেকে অবজার্ভ করি, বাট ও দেখি এগুলো ঢুকে যায় এখনও স্টিল। ওর ভালো লাগে এটা, আমার ভালো লাগে বাইরে থেকে অবজার্ভ করা। আমার ভালো লাগে যে আমি ছাড়া কিভাবে চলছে, আমি মরে গেলে কিভাবে চলবে। চলবে তো, বন্ধ তো হবে না। আমি যদি থেকেই সব কিছু করাই তাহলে আমার সাকসেসটা কোথায়? আর ওর মনে হয় সবাইতে ঢুকে গিয়ে করি, সেটা ওর ব্যক্তিগত চিন্তাভাবনা। আর সেই সময় থাকে নিজেদের মানে মানে যথেষ্ট হেক্টিক লাইফ হিসাব মতো, মানে সারাদিন এদিক ওদিকে দেখো, একটা খুব পার্সোনাল কথা বলছি, বাট জানি না কে কীভাবে নেবে। আমার মনে হয় দিনের যত ঝগড়া না, শুতে যাওয়ার আগে মিটিয়ে নাও। হ্যাঁ, না আমি সেটা তাহলে রিলেশন ভালো থাকে। মানে তুমি যখন তোমার ফ্যামিলি টাইম বউয়ের সাথে কাটাবে, সেটা যেন পিসফুল হয়। আমার বলার উদ্দেশ্য এটাই। এবার শো মানে লোক অন্য ভালো নিয়ে নেবে, তো ওইটা বলতে চাইছি। পিস অফ মাইন্ডে যাও, পিস অফ মাইন্ডে শো, গল্প করো, বিভিন্ন জিনিস আলোচনা করো। ব্যবসাটাকে বিছানো অবধি নিয়ে যাও না, তাহলে প্রবলেম হয়ে যাবে। না, আমি ওইটা বলছিলাম। মানে আমার প্রশ্ন হচ্ছে, ধরো মানে তোমাদের দুজনেরই, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই যথেষ্ট মানে চাপ থাকে, কারণ 6টা আউটলেট তোমরা রোজ ভিজিট করো। আমাদের লাইফস্টাইল এটাই হোক, ওটাই একটু জানতে চাইছি। কোন স্টাফ আজকে কি করছে, মানে 6টার আর কখন সেল হচ্ছে, একদম নখদর্পণে ম্যানেজার আছে, বাট স্টিল আচ্ছা, ম্যানেজারের ওপরে সবটা ছাড়া যায় না। আর আমি ছাড়তেও চাই না, রোজ যেতে হয়। যদিও আমার ম্যানেজার খুব ক্যাপেবল, খুবই ভালো, খুবই ওবিডিয়েন্ট, এফিসিয়েন্ট, স্টার্স, নো ডাউট। 2 লাখ টাকা দিয়ে দিলেও, আমার যে দুটো পার্ট আছে, দুটো হ্যান্ড আছে আমার, তাদের যদি কখনো 2 লাখ টাকা দিয়ে দিই, 2 লাখ 1 টাকা নিয়ে আসবে, কিন্তু 1,99,000 আনবে না। এটা এখনকার দিনে পাওয়াটা টাফ। কিছু পুরনো স্টাফ আছে যারা আজকে স্যারের থেকে বেশি দাদা, ম্যামের থেকে বেশি দিদি, এগুলোই প্রাপ্য। একসাথে আমরা বসে পার্টিও করি, আমরা একসাথে বেড়াতেও যাই মাঝে মধ্যে, সবই করি যেটুকু করার দরকার। তারপরে নতুনগুলো একটু টেকানো একটু মুশকিল হয়, বিকজ নতুনদের সাথে এত বেশি মিশি না। ওই আগে অনেক ধাক্কা খেয়েছে, তো একটু। তুমি বললো মানে আমাদের এপিসোডের শুরুতেই এই নিয়ে মেনশন করেছো, সিনেমা দেখা হয়। হ্যাঁ, মিসেসের সাথে টাইম বলছিলে, লং ড্রাইভ, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে অজস্র মারপিট। কারণ আমার মিসেস হচ্ছে কোনটা খাবে ঠিক করতে পারে না। চাইনিজ ভেবে চললো, গিয়ে বলবে আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি ভেবে চলছে, গিয়ে বলছে চাইনিজ খাবো। এসব ঝগড়া করে যখন খেতে বসে তখন শান্তিতে খাওয়া। ওর আমার ব্লগ করাতে খুব অসুবিধা আছে। ওর মনে হয় আমার ব্লগ ভালো নয়, ও দেখতে চায় না, বাট স্টিল লুকিয়ে লুকিয়ে দেখে। কেন দেখে আমি জানি না। আর যদি মানে আমার ওই জায়গাটা খুব মানে মনে লেগেছে তোমার কথাটা, যেই জন্যই আরও বলছি। সবাইকে বলি না, 3-4 জনকেই হয়তো এখন অবধি প্রশ্নটা করেছি। কাকুকে মানে বাবাকে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে, মানে এমন তো কেউ, কারণ পার্সোনাল মেসেজ নিশ্চয়ই এখানে দেবে না, বাট স্টিল আমার লাইফে কোনো পার্সোনাল নেই, খোলা কিতাব। পার্সোনাল কি আছে? তাহলে তো এত কিছু বলতামই না। অনেক কিছুই কি বলবো, দেখো এসে দেখে যাও। ছেলের খারাপটা রেখে দিয়েছো, ছেলের জন্য অনেক কিছু হয়তো তোমাকে খারাপ সহ্য করতে হয়েছে, কিন্তু সেটা ধরে যদি তুমি ভাবো যে ছেলেই মরে গেছে, ছেলে তো আর নিজেকে যেচে গিয়ে বাঁচিয়ে নিতে পারবে না। আর এইটুকু বলছি, তোমার যখন বিপদ আপদ হবে, আমার দরজা সারা জীবন খোলা। কাকু আমি কেউ নয়, বাট দাদার সাথে আমার প্রথম আলাপ, এবং ভালো লাগলো মানুষটাকে। তো আর একটা ছোটো ছেলে হিসাবে বলছি, যা হয়েছে মিটিয়ে নিই। মানে এটা ওই ভিউয়ারশিপের জন্য নয়, নর্মালি বলছি যেটুকু। তো যদি না চাও আমি আমার প্রশ্নের নাম না, আমার মন থেকেই বেরোলো, আমার কোনো লুকোনোর কিছু নেই। না, আমার মন থেকেই বেরোলো জিনিসটা। আর সিনেমা দেখা হয় নিশ্চয়ই? সিনেমা অজস্র দেখা হয়।
বিপদ হয়ে গেছে কি, আমি যবে থেকে নেটফ্লিক্স আর এই টিভি নিয়েছি না, আমার রাতে ঘুমটা উড়ে গেছে। সারাক্ষণ বউ চালিয়ে নয় একটা ওয়েব সিরিজ শেষ করছে, নয় একটা এই সিনেমা এসছে দেখো, ওই সিনেমা দেখো, আমার রাতের ঘুমটা হচ্ছে না। প্রবলেম হয়ে গেছে এটাই, রাতের ঘুমটা সত্যি চলে গেছে, ভোরবেলা শুতে যাই, প্রবলেম হয়ে গেছে এটাই। আবার যেহেতু রাত্রিরে যাদবপুর খোলা থাকে, ফলে একটা টেনশনও কাজ করে, তো শোয়া হয় না, আমিও শুতে পারি না, মিসেস শুতে পারে না। তো মোটামুটি আমাদের রাত শুরু হয় ভোরবেলায়, যেটা চেঞ্জ করার চেষ্টা করছি। মানে এটা সিনেমার জন্য আর ওই আউটলেটটার জন্য? সিনেমা প্রাইম নয়, ব্যবসা প্রাইম সবসময়। আর এমনি পছন্দের সিনেমার পছন্দের কিছু অভিনেতা অভিনেত্রী? দেখো আমার টু বি ফ্র্যাঙ্ক, সেই অর্থে পছন্দের একজনের নাম বলবো, আরেকজনের খারাপ লাগবে। ছোটোবেলা থেকে শাহরুখ খানকে ভালো লাগে। শাহরুখ খানের কিছু কোয়ালিটি আছে যেগুলো সত্যিই খুব অ্যাডমায়ারেবল। ওনার কথাবার্তা, ওনার ব্যবহার, সবচেয়ে বড় কথা ওনার ওই ইমেজটাকে ধরে রাখা, ওটা পছন্দ করি। আর যদি বলো বাংলার দিকে আমি দেবকে পছন্দ করি পার্সোনালি। মানে দেবদার সাথে কাজও করেছি, ইনফ্যাক্ট আমি যখন বাবা-মাতে কাজ করতাম, পাসওয়ার্ড মুভিতে আমরা টাই আপ করেছিলাম, তো তখন কাছ থেকে দেখেওছি। তো আমার ভালো লেগেছে ক্যারেক্টারটা, ভদ্রলোককে ভালো লেগেছে, স্ট্রাগল করে উঠেছে, একটা ইঞ্জিনিয়ার ছেলে আমার মতনই, আজকে ডেটে বিশাল বড় নাম, বাজে কথা না বলা, নিজের শিক্ষার পরিচয় দেওয়া, একটা পলিটিশিয়ান হয়, এগুলো আছে। এই কোয়ালিটিগুলো আমার অ্যাডমায়ারেবল লাগে, এই অর্থে ভালো লাগে। বাট অ্যাক্টিং ওয়াইজ কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কারণ আবার আমি যেহেতু পছন্দ করি ওই খারাপ অ্যাক্টিং দেখতেই যাই। সেটা হচ্ছে চ্যালেঞ্জ আমার ফার্স্ট শো দেখা, ইনফ্যাক্ট লাস্ট সিনেমাটাও আমার ফার্স্ট শোই দেখা। তো ভালো ফ্যান, অ্যাক্টিংয়ের ফ্যান নয়, মানুষটার ফ্যান। মানুষটা সত্যিই ফ্যান, ডে ওয়ান থেকে ফ্যান। এরম ব্যাগ নিয়ে হাঁটা, জিন্স পরে চ্যালেঞ্জে সেই হাঁটাটা, ওইরকম পরে আমি ব্যাগ কিনেছিলাম, ওরম ড্রেস কিনেছিলাম, একটা জামার ওপর জামা পরা, এগুলো দেবকে দেখে শেখা। আমার দেবের পার্সোনালিটিটা খুব ভালো লাগে, থট প্রসেস খুব ভালো লাগে। আর পছন্দের অভিনেত্রী আর সিনেমা কিছু? অভিনেত্রী আমার মনে হয় আমার বউয়ের থেকে ভালো অভিনয় কেউ জানে না, কেউ পারবে না। বিভৎস অভিনেত্রী, 5 মিনিট ছাড়া ছাড়া অভিনয় করে, তো ওর থেকে ভালো অভিনেত্রী আমি দেখিনি সামনাসামনি। আর পছন্দের সিনেমা যদি কিছু বলতে হয়? পছন্দের সিনেমা, দেখো বাংলা সিনেমা তো নো ডাউট আমি একজনের নামই বলবো, আমাদের বাংলার গর্ব সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সিনেমা বুঝতে গেলে, দেখতে গেলে, আমি এমন একটা ছেলে যে অশনি সংকেত দেখেছি, মানে কী লেভেলে সত্যজিৎ রায়ের ফ্যান বুঝতে পারছো। অপরাজিত দেখেছি অনিকদার, ভালো লেগেছে। আবার হিন্দি সিনেমা একটা সিনেমা আছে, হয়তো উল্লেখ বেশি হয়নি, বাট সিনেমাটা সবাইকে বলবো দেখো, কিল বলে একটা সিনেমা আছে, অ্যাকশন প্যাক কমার্শিয়াল মুভি, বাট অসাধারণ লেগেছে আমার সিনেমাটা। আমার কাছে আশিস বিদ্যার্থী স্যার দোকানে এসে আমার ব্লগ করে গেছেন। আমি জানতাম না যে উনি এই সিনেমাটার পার্ট ছিলেন, একটা মেন ভিলেন, বাট আমি ওনার সাথে দেখা হলে কখনো বলবো হ্যাটস অফ। আমাদের শুরুতে যখন কথা হচ্ছিল, দাদা ভূত প্রেত অত বিশ্বাস করো না, পছন্দ করো না, বাট ভগবানের প্রতি বিশ্বাস আছে। দেখলে তো পছন্দ করো, দেখতেই পাই না তো পছন্দ অপছন্দের ব্যাপার কি? দেখতে তো ভগবানকেও, যদি সুন্দরী মেয়ে ভূত হয়ে আসে ডেফিনেটলি আমি দেখতে খুশি হব। আচ্ছা, আর ভগবান নিয়ে কি বলবো? ভগবান নিয়ে একটা কথাই বলবো, আজ যেটুকু যে জায়গায় আছি জগন্নাথের আশীর্বাদে, ছোটোবেলা থেকে জগন্নাথকে মানি, আর আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি মহাপ্রভুকে ছোটোবেলায় টাচ করতে পেরেছি, যেটা এখন টাচ করতে দেয় না। শালগ্রাম শিলায় উঠে ছোটোবেলায় ওনাকে টাচ করেছি, তো ওনার একটা অশেষ আশীর্বাদ আমার প্রতি আছে। আমি যা কিছুই করে না থাকি না কেন, কিছু না কিছুভাবে উনি আমাকে বুঝিয়ে দেন যে উনি আছেন। বাট এটাও বলবো যে উনি আছেন মানে এটাই নয় যে আমরা সব হাত পা গুটিয়ে বসে থাকবো, বসে ওনার নাম করে বলবো ভগবান দিয়ে দাও, দিয়ে দেবেন। হ্যাঁ, উনি তাদের দেখেন যারা ওনাকে সেই দেখায় যে আমি আমার কাজ করছি, আমার কাজের থ্রু আমি ওনাকে কিছু করে দেখাতে পারছি যে আমাকে সমাজ চিনছে জানছে, তো ডেফিনেটলি সেই জায়গায় ওনার একটা আশীর্বাদ কাজ করে। আর আজকে ডেটে যা কিছু করেছি জিরো থেকে হিরো, ওনার আশীর্বাদ আছে। আরেকটা ভগবানের উল্লেখ করব, খুব ভাগ্যবান আমি সোলো ট্রিপ করেছিলাম, যদিও আমি নিম কারুলি বাবার আশ্রমে গেছি। আমি বলবো প্রত্যেকটা বিজনেসম্যান, প্রত্যেকটা যারা যারা জানো না নিম কারুলি বাবাকে, আজকে অ্যাপেল যে তৈরি হয়েছে তার পেছনে নিম কারুলি বাবার বিশাল বড় হাত। ফেসবুকে মার্ক জুকারবার্গ যখন ডাউন হয়ে গেছিলো, নিম কারুলি বাবার আশ্রমে যাওয়ার পর আবার আপ হয়েছে। বিরাট কোহলি এমনকি ওয়ার্ল্ড কাপ যখন জিতিয়েছে, বিরাট কোহলি এটাই বলেছে যে আমার শটগুলো আমি মারিনি, অন্য কেউ মেরে দিয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ একটা নিম কারুলি বাবাকে সবাই মানে, একটা ওয়ার্ক ফোর্স, একটা আলাদা কিছু এনার্জি কাজ করে, ওই এনার্জিটাকেই আমরা ভগবান বলি। হয়তো বজরংবলীর উনি ডিসাইপল, সেই বজরংবলীর ডাইরেক্ট আশীর্বাদ আছে। তো সেই অর্থে আমি ওই জায়গাটায় গিয়ে একটা পজিটিভিটি পেয়েছি, একটা অন্য টাইপের ফিলিংস পেয়েছি, যেটা আমি এখানে বলে বোঝাতে পারবো না।
যারা যারা গেছো নিশ্চয়ই কানেক্ট করে নেবে, বুঝতে পারছো না কি বলতে চাইছি। কোথায় জায়গাটা? জায়গাটা হচ্ছে কেঁচি ধাম, এটা হচ্ছে উত্তরাখণ্ড। আচ্ছা, কাঠগোদাম বলে একটা স্টেশন আছে আমাদের হাওড়া থেকে, ডাইরেক্ট বাগ এক্সপ্রেস আছে, যেতে পারো। আমি ফ্লাইটে দিল্লি থেকে গিয়ে তারপর ওখান থেকে গেছি। কাঠগোদামে নেবে, ওখান থেকে গাড়ি করে যেতে হয় নৈনিতালের একটু আগে। আমি সবাইকে বলবো একবার যাও, এটা কোনো পাবলিসিটি নয়, কিছু সামথিং ইজ দেয়ার, যে জিনিসটা রিয়েলাইজ করার দরকার। মানে পুরো ফিল্ডটাই আলাদা বলছো। যেমন আমি দুটো জায়গায় গেলে এই জিনিসটা ফিল করেছি। হ্যাঁ, আরেকজনের উল্লেখ করবো, খুব ভুল হয়ে গেল, ক্ষমা প্রার্থী, আমাদের ওয়েস্ট বেঙ্গলে উনি আছেন। এটাও আমি এগেন বলবো যে আমি সৌভাগ্যবশত টানা 3 বছর আগে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বড় মা। বড় মা আমার অফিসে, বড় মা আমার গাড়িতে, সব জায়গায় আছেন। আর বড় মার অশেষ কৃপা, এটাও বলবো বড় মা কিন্তু খুব অ্যাক্টিভ। এই 3টে ঠাকুর আমি প্রচণ্ডভাবে মানি। জগন্নাথকে সারা জীবন মেনে এসেছি, ছোটোবেলা থেকে, জন্ম থেকে সম্পর্ক। মরলেও হয়তো আমার শেষ ইচ্ছে থাকবে যে আমার অন্তত ভগবান যেন লাস্টবার একবার দেখিয়ে বুঝিয়ে দেয় যে তোর সাথে এটা আমার শেষ দেখা, সেটা যেন জগন্নাথ হয়। আর নিমকারলি বাবা বললাম যেটা, আর বড় মা আমি বলবো সবাই একবার বড় মা যাও। বড় মা কী জিনিস, পুজোর সময় যাও, যখন কালী পুজো হয় তখন যাও, তাহলে বুঝতে পারবে বড় মা লাইফ জ্যান্ত দাঁড়িয়ে আছে, একটা কালী যার অ্যাকচুয়াল পাওয়ার আছে। আমার ইচ্ছে রইল কখনো নিমকারুলি বাবাটা যাওয়ার। নিমকারলি বাবা যাও, বড় মাও যাও। বড় মা ইজ, বড় মা তো আমাদের কাছে, মানে আমি বলবো বড় মার কাছে মন থেকে যদি কিছু চাও, কবে বলছো? আমি পেয়েছি, মিথ্যে কথা বলার কিছু নেই, আমি পেয়েছি, লাইফ পেয়েছি। কী চেয়েছি বলবো না, কিন্তু এইটুকু বলছি আমি পেয়েছি। আমি আগের বছরে গেছি একভাবে, পরের বছর গেছি আরেকভাবে, পেয়েছি। আচ্ছা, আমাকে একটা জিনিস এমন বলো, মানে এমন কোনো জিনিসকে, জিনিস বলার দরকার নেই, এমন কোনো জিনিস যেটা তোমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব ছিল না, যাই হোক, মনিটারি হোক বা অন্য কিছু হোক, এরকম কিছু পেয়েছো? মানে এমন কিছু পেয়েছো বলতে কোশ্চেনটা আমি ঠিক বুঝলাম। মানে ধরো আজকের একটু কষ্টসৃষ্ট করলে ধরো কোনো জিনিস তুমি অ্যাচিভ করে নিতেই পারতে, এরম কিছু আমি বলছি না, এমন কিছু যেটা তোমার পাওয়ার কথাই না, এরম কিছু কি পূরণ হয়েছে? সেটা ভাই আমি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার ব্র্যান্ড তৈরি করতে পেরেছি, আজকে ব্র্যান্ডের ভ্যালুয়েশন ক্রিয়েট করতে পেরেছি, এটা তো কখনো ভাবিও নি। সেটা কি ঘুরে আসার পর হলো? না, ঘুরে আসার পর হলো না, ঘুরে আসার পরে কি চেঞ্জ? একদম ওটাই বলছি। দেখো, ঘুরে আসার পরে যে চেঞ্জেসটা হচ্ছে, আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, ওভার কনফিডেন্স নয়, এটা বারবার বলছি, মাথায় রাখবো, ওভার কনফিডেন্স নয়, সেলফ কনফিডেন্সটা 100% বিল্ট আপ হয়ে গেছে। মানে আমি যদি আমার ব্যাংকে 10 টাকা পড়ে থাকে, আমি সেটাকে 100 টাকা করার ক্ষমতা রাখি। এই কনফিডেন্স তো সবার মধ্যে থাকে না। 10 টাকা থাকলে মানুষ সুইসাইডের কথা ভাবে। আমি এই সুইসাইড টার্মটাকে প্রমোট করছি না, আমি বলছি যারা ভাবছো তারা এই জিনিসটা বন্ধ করো ভাবা। সুইসাইড ইজ নট দ্য সলিউশন। আজকে আমি হেরে গেছি বা আমি দেউলিয়া হয়ে গেছি, যেটা হয়েছ এইটুকু জানবো ভালোর জন্য হয়েছ, হয়তো বেটার কিছু আসতে চলেছে। বা আজকে যারা পডকাস্টটা দেখে আমার সময়টাও নষ্ট করছো, আমি বলবো সেটাও দেখো না, গো ফর দ্য ওয়ার্ক। যদি মাথায় কিছু ভেবে থাকো, ইমপ্লিমেন্ট করো সেটাকে, কনস্ট্যান্ট তার পেছনে ফোকাসড হয়ে তার পেছনে লেগে থাকো। আর যদি বললো যে মানিটারি ব্যাপার, মানুষের কাছে সবচেয়ে বড় মানি আছে, সেটা হচ্ছে এইটা, দিমাগ। এর থেকে বড় টাকা কারণ নেই। আজকে যদি মানি সবার কাছে থাকতো, তাহলে ধীরুভাই আম্বানি টাকা নিয়ে টাকা ক্রিয়েট করেছে, তৈরি করেছে টাকাটা। ওরা বলে, গুজরাটিরা বলে পয়সা বানানা, ওরা বানায় টাকা। ওরা কিন্তু ছোটোবেলা থেকে বড় লোক নয় ধীরুভাই আম্বানি, পেট্রোল পাম্পে তেল ভরেছে ফরেনে, বিদেশে, অনেক কিছু করেছে, খেটে খুঁটে তার বুদ্ধির জন্য সে আজকে এখানে, তার এত বড় এম্পায়ার খাড়া করেছে। তো শুধু বুদ্ধিটা যদি ঠিকঠাক জায়গায় ঠিকভাবে লাগাও, আর নিজের যদি গোল ফোকাস রাখো, সততা রাখো, যদি নিজের ফোকাস থাকো, তাহলে ডেফিনেটলি তুমি তোমার গোল অ্যাচিভ করবে। আর যদি ভাবো যে 10 টাকায় চলে এসেছি, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আরেকটা ব্যবসা খুলে দাও। যদি না খুলতে পারো, রাস্তায় দাঁড়িয়ে কিছু করো, কিন্তু কিছু করো। আমি বলবো দুটো জিনিস জীবনে করবেন, একটা হচ্ছে ভিক্ষা কারুর কাছে চাইবে না, আর দ্বিতীয়ত হচ্ছে কখনো কোনো হারামের কিছুতে খাবে না। বাকি যা ইচ্ছে করো, চুরি চামারি বাদে, সৎ পথে থাকো, থেকে ব্যবসা করো, কিছু না কিছু বিক্রি করো, কিছু না কিছু করতে থাকো। করতে থাকা মানে হচ্ছে ভগবান তোমাকে কিছু না কিছু পাওয়ার দিয়ে যাচ্ছে, আরও তোমাকে পুশ করে সেই জায়গায় ঠিক নিয়ে চলে যাবে। আর আমি হচ্ছি পুরো শনির মানে একদম মানে ফেভারিট ছাত্র মনে হয়, একবার তোলে ফেলে তোলে ফেলে তোলে ফেলে, কিন্তু ওই জায়গাটা দেখায় না, হয়তো আরও দেখাবে, কিন্তু তুলছে ফেলছে, কিন্তু ফেলে আবার তুলেও নেয়। এমন এমন টাইমে এমন এমন জিনিস ক্লিক করে বলতে পারবে না। আর আমি তোমাকে একটা কথা বলি, শাহরুখ খানের একটা সিনেমার ডায়লগ, तुम अगर कोई चीज़ को सिद्दत से चाहो तो पूरी कायनात तुमको जुटाने में लगा देता है। আমার পুরো ফ্রেমটা মনে আছে। এই ইউনিভার্স যে তোমাকে পুরোটা জুড়িয়ে দেয়, এটা কিছুই নয়, তোমার সেলফ কনফিডেন্স,
আর তোমার পজিটিভিটি যখন আসতে থাকবে, যখন অপর লোক বুঝে যাবে যে তুমি পজিটিভ, তখন সে তোমার উপরে এমনি ইনভেস্ট করে দেবে। মানে কথাই আছে, হোয়াট ইউ সিক ইজ সিকিং ইউ। দাদা মোটামুটি 36টা বসন্ত দেখলে কম বেশি, তো এই 36টা বসন্তে অনেক কিছু দেখেছো, দেখে টেখে জাস্ট মানে যা দেখেছো, যা ফেস করেছো, অনেক কিছু ফেস করেছো। ইয়াং জেনারেশনকে তুমি কি বলবে, পলিটিক্যালি না গিয়ে কি মেসেজ দিয়ে যাবে? আমি তো প্রথমত ইয়ং জেনারেশনকে, আমি তো আর আইডল নই যে বলবো কিছু, এটাই বলবো পডকাস্টটা না দেখে পড়াশুনো করো। আর এটাও বলবো যে আমাকে দেখে লাভ নেই, নিজের কাজে বিশ্বাসী হও। আর যদি আমাকে দেখো, আমি যা বললাম আমি সেরকম হওয়ার চেষ্টা করো, আর নিজের ফোকাস ঠিক রাখো। আমি জীবনে কিছু আইডল রেখেছি, আইডল ইন্সপিরেশন, অ্যাকচুয়াল ইন্সপিরেশন। আরেকটা ইন্সপিরেশনের নাম বলি, উনিও গত হয়েছেন, উনি আমাদের ভারতবর্ষের প্রাইড, উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। উনি একটা যে ঘর থেকে, আজকে বলছি গায়ে কাঁটা দিচ্ছে, উনি যে ঘর থেকে বিলং করে ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়েছেন, বা যে কোয়ালিটি উনি, ওনার বাবা যে কাজটি করতেন সেখান থেকে বেরিয়ে এসে পড়াশুনো করে রামেশ্বরমের একটা গলি থেকে এসে ভারতের প্রেসিডেন্ট আজকে এপিজে আব্দুল কালাম। আমার মনে হয় এর থেকে বড় উদাহরণ কিছু নেই যারা নেগেটিভিটির রাস্তায় হাঁটে তাদেরকে পজিটিভ করার জন্য। তাই প্লিজ আমি বলবো আব্দুল কালামের লাইফস্টাইলটা পড়ো, বইটা পড়ো। নাথিং ইজ ইম্পসিবল, এভরি ইম্পসিবল বলছে আই এম পসিবল। ট্যাক্স নিয়ে বলছিলে, তুমি দেখো আমাদের এত ট্যাক্স, সব জায়গায় ট্যাক্স, এটা তো ঠিক না। কোন দেশ নেয় বলো তো এত? তো একজন বিজনেসম্যান, তোমাকে যথেষ্ট এর জন্য ট্রাভেল ফেস করতে হয়, শুনি কিছু সেই নিয়ে। ট্যাক্সেশন সিস্টেম যদি ইন্ডিয়ার বলো, যেটা এখন বর্তমান জিএসটি, ইনকাম ট্যাক্স স্ল্যাব যদিও বাড়িয়েছে, কিন্তু সেটার পেছনেও একটা ট্যাক্টফুলি অন্যরকম তাদের চিন্তাভাবনা আছে। কিন্তু আমি এটা বলবো যে জিএসটির যে ট্যাক্সেশনটা, আমাদের ইন্ডাস্ট্রি ইনপুট পায় না। আমরা 5% কাস্টমারকে চার্জ করি, ওটাই পে অফ করে দিই, বাট আমরা কিনি 18% দিই, যেটা আমাদের বার্ন করতে হয়। তো আমরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি ওটার ইনপুটটা পাই না। আর রইল ট্যাক্সের কথা, সব জিনিসের তো ট্যাক্স আমাকে দিতেই হচ্ছে। ইনডাইরেক্ট ইনকাম করার পরে 30% ট্যাক্স দিয়ে দিচ্ছি, 35%। আফটার দ্যাট আবার যে যা জিনিস কিনছি সবেতে জিএসটি দিচ্ছি। তো ট্যাক্সেশন স্ল্যাবটা আমার ঠিক একটু, মানে আমি যদিও বিজ্ঞ নই বা সিএ নই, বাট আমার পছন্দের জায়গা নয় ওটা। ইনফ্যাক্ট জিএসটিরও আমার প্রসেসটা ঠিক ভালো লাগে না। বাট বিজনেসম্যান অ্যাজ পার কমপ্লায়েন্সেস তোমাকে যা যা ফলো করা সেগুলো তো করতে হবে, সেগুলো আমাদের করতে হয়, কিছু করার নেই। উই আর বাউন্ড টু ডু দ্যাট বিং আ সিটিজেন অফ ইন্ডিয়া। বাট আই ডোন্ট সাপোর্ট দিস টাইপ অফ সিস্টেম। এটা আমার ব্যক্তিগত মতামত। কেউ শোনে গভর্নমেন্ট অফিসিয়াল বা কেউ যদি সেই লেভেলের লোক শোনে, তাহলে আমি বলবো অন্তত স্টার্ট আপগুলোকে একটু ছাড় দিক, যাতে বেঁচে যায়। কারণ আমরাও স্টার্ট করছি, প্রচুর ট্যাক্স দিয়ে যাচ্ছি। ওই জায়গাটা হয়তো আমি সেভ করে কিছুটা বিজনেসে ইনপুট দিতে পারতাম। আপনারা যদি আমাদের লোন না দেন, অন্তত ট্যাক্সেশনের জায়গাটা একটু সেভ করুন, তাহলে অন্তত ব্যবসাগুলো ফ্লারিশ করবে আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। আর প্লিজ চেষ্টা করুন যে পড়াশোনার পরিকাঠামোটা এরম করার যাতে মানুষ ডিপেন্ডেন্ট হতে শেখে। আর আজকের আমাদের মোটামুটি প্রশ্ন উত্তর সবই শেষ। ফুচকাবাজকে নিয়েও দাদা আমি অন্যান্যদের জিজ্ঞাসা করি যে ফুচকাবাজকে কী সাজেশন দেবে না দেবে, দাদা আগেই সেটা বলে দিয়েছে এর মাধ্যমে। শুধু আমি একটা কথা বলি যে মানুষটার ব্যাপারে ভিডিওতে দেখা কয়েকবার, বিশেষ করে কিছু জানাশোনা ছিল না। তো দাদা নিজেই একদিন মেসেজ করে হোয়াটসঅ্যাপে, এবং আজকের যে জায়গায় আছে, মানে বিনয়ী মানুষ, আমাদের কাছে তো আমাদের চোখে যথেষ্ট সাকসেসফুল মানুষ উনি। তো সেই মানুষটা এসছেন এবং এসে আমাদের সময় দিয়েছে, নিজের পডকাস্ট চ্যানেলও আছে, প্লাস ব্যবসা যথেষ্ট ভালো জায়গায়। তো সেই মানুষটা আজকে আমাদের সময় দিয়েছে এবং তার জন্য আমরা থ্যাঙ্কফুল, এবং আশা করি সারা জীবনে একটা সম্পর্ক হলো। এবং থ্যাংক ইউ দাদা, মানে একটু আমরাও আবেগ আপ্লুত যে এরকম একটা মানুষকে পাশে পেয়ে। এটা থ্যাংক ইউ বলার কিছু নেই, ঠিক আছে। আমরা তো চেষ্টা করি যতটা ক্যামেরায় আসা যায়, সেই সূত্রেই ক্যামেরায় এসেছি। আর যেগুলো বলেছি নিজের লাইফের অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতাগুলো দরকার, কারণ এইরকম আমি জানি না কতজন দেখবেন প্রপারলি পুরোটা, বাট যদি দেখেন কিছু না কিছু মেসেজ পাবেন, কিছু না কিছু ইনফরমেশন পাবেন। আর হয়তো কোনো না কোনোভাবে আজকে চুমুকে চমককে যারা ভালোবাসা দিয়েছেন বা টিমোশনকে যারা ভালোবাসা দিয়েছেন, তারা তো কানেক্টেড হবেন ফর শিওর। আমি আমার তরফ থেকে যতটা পারি শেয়ার করব, তোমার তরফ থেকে যতটা পারো তুমি শেয়ার করো। অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন যাতে ভালো ভালো ভিডিও এলে ফুচকাবাজের থেকে আপনারা দেখতে পান। দেখুন আজকে আমি একটা ব্যবসায়ী, উনিও একটা ব্যবসায়ী, উনি আজকে ব্যবসা করছেন, ওনার পাশে থাকাটা আমার মনে হয় অ্যাজ এ বাঙালি হয়ে যদি আমরা পাশে আসি বা এক এক করে যদি সাপোর্ট করতে থাকি, যদি ভালো উনি কন্টেন্ট পান, যদি ভালো উনি এপিসোড পান যেগুলো দেখে আপনারা ওনাকে ভিউ দেন, তাহলে এটাই তো আপনাদের কোনো টাকা পয়সা খরচা হচ্ছে না। আজকে নেট সবার কাছে,
আর সবাই কিছু না কিছু দেখতে চায় যেটা দেখে ইন্সপায়ার্ড হয়। যদি এই ছোট্ট প্রয়াসটা দেখে ইন্সপায়ার্ড হয়, আরেকটা আপনি পডকাস্ট চ্যানেল খুলতে পারেন, তাহলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না। আর যদি ব্যবসা খুলতে পারেন তাহলে তো আরও বেশি খুশি হব। তো চেষ্টা করবেন যে যাতে দেখে কিছু শেখার, সবসময় নেগেটিভিটি খুঁজলে হবে না, নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খুঁজতে হয়। তাই জন্যই বলছি সবাইকে পজিটিভ সোশ্যাল দেখবেন মাস্ট। আমি নিজের প্রচারটাও করে দিলাম, ইফ ইউ গিভ মি দ্য পারমিশন। যে কিছু ভাইরাল ব্যক্তিত্ব আসতে চলেছে, কিছু ইম্পর্টেন্ট টপিকস আসতে চলেছে, কিছু ট্রেন্ডিং টপিক আসতে চলেছে। তো দেখুন, আপনাদের কাছে যতটা পারি তুলে ধরি, দেখতে থাকুন, লাইক করতে থাকুন, শেয়ার করতে থাকুন। শেয়ার ইজ মাস্ট। কমেন্ট করতে থাকুন কাকে নেক্সট দেখতে চান। আর দাদাকে বলবো কনগ্র্যাচুলেশনস অ্যান্ড বেস্ট অফ লাক। আশা করি ফুচকাবাজ যেন ভালো ভিউ পায়। আমার এপিসোডে যদি একটু ভিউ পায় তাহলে আমি খুব খুশি হব। নিশ্চয়ই পাবে, বেস্ট অফ লাক টু দ্য এন্টায়ার ফুচকাবাজ টিম। দাদার মিসেস ক্যামেরার ওপারে, বউয়ের পাশে থাকা থেকে কিছু করা, এটা আমার থেকে ভালো উদাহরণ কেউ পায়নি। তো আশা করি দাদাও একদিন আরেকটু বড় এক্সপ্যান্ড করবেন, বাড়াবেন। দ্যাটস অল। বিদায় নিলাম, নমস্কার। তো এই ছিল আজকের আমাদের পডকাস্ট। দেখা হবে পরের এপিসোডে অন্য কারোর সাথে। টিল দেন।